ওই ভদ্রলোকের ওই যে একটা অশ্রাব্য কথাবার্তা বলে, ল্যাঙ্গুয়েজটা আল্লাহ রহমতে এমন ল্যাঙ্গুয়েজ শুনলে পরে অজু নষ্ট হয়ে যায়, সে ওইভাবে বলে, বলার মাধ্যমে কিছু কিছু মানুষ হয় তাদেরকে উত্তেজিত করে, অনেক হুজুরা তারা পীর মনে করে। ওই বিদেশে থাকে প্যারিসে এক ভদ্রলোক পিনাকি ভট্টাচার্য, এই লোকটা করেছে। এবং এটা তৈরি করে দিয়ে পিনাকি ভট্টাচার্য কার সুবিধা করলো? ভারতের সুবিধা করলো। এই লোক সারাদিন ভারত ভারত এনটি ভারত এনটি ভারত কথাবার্তা বলে। আসলে সে, আমি বলি, ভারতের একটা এজেন্ট। সে আমাদের এখানে সবসময় একটা আওলা লাগাইয়া আমাদের দেশটাকে অস্থিতিশীল করার জন্য সবসময় সে নানা রকম ফন্দি ফিকির করে এবং উত্তেজনকর বক্তব্য ছাড়ে। ওই মুহূর্তে ঘোষণা তো পিনাকি ভট্টাচার্য দিছে। পিনাকি ভট্টাচার্যের সঙ্গে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টেলিফোন আলাপ হয় না? পিনাকি যেভাবে জন্য দেশ, আমি তো মাঝে মাঝে সন্দেহ করি দেশ কে চালাচ্ছে, ওই বিদেশে অবস্থান তো ওই লোক চালাচ্ছে না আমাদের গভর্নমেন্ট একটা আছে। আগে থেকে হুমকি দেয়া হলো এবং আমরা আসলেই দেখলাম ফ্রান্স থেকে হুমকিটা আসলো। শেখ হাসিনা আর আলোচনায় থাকবে না বাংলাদেশে। সে বাংলাদেশের রাজনীতিতে এখন একটা পরিত্যক্ত ব্যক্তিতে পরিণত হয়েছে। আমি শুরু করব যেটি আজকের দিনে একটা আলোচিত বিষয়। জাতিসংঘ তদন্ত কমিটি যে প্রতিবেদনটি দিয়েছে 1 জুলাই থেকে 15 আগস্ট, এই ঘটনায় 1400 জনের মতো মারা গেছেন বলে সেই তদন্ত প্রতিবেদনে বলা হচ্ছে, এবং সরাসরি সাবেক প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং সিনিয়র অফিসিয়ালদের নির্দেশনায় হত্যাকাণ্ড ঘটেছে বলে তদন্ত প্রতিবেদনে বলা হচ্ছে। সেটিকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে বলা যেতে পারে বা আখ্যায়িত করা যেতে পারে বলে বলা হচ্ছে। আমি আপনাদের দুজনের কাছ থেকে একটু মন্তব্য শুনবো। ব্যারিস্টার ফুয়াদ, আপনার কাছ থেকে একটু আগে শুনবো, এবং শুনবো এটিকে আসলে শুধুই প্রতিবেদন হিসেবে থাকবে, এটিকে কি বিচারিক ক্ষেত্রে কোনো কাজে লাগানো যাবে? ধন্যবাদ আপনাদেরকে। আজকে যে 114 পৃষ্ঠার যে রিপোর্ট দেওয়া হয়েছে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের অফিস থেকে, এখানে খুব মৌলিকভাবে এমন কোনো কথা নাই যেটা আসলে আমরা জানি না, অথবা আমরা গত 16 বছর থেকে যারা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, কথা বলেছি বিভিন্ন ফোরামে, এগুলোর ব্যাপারে আমরা কথা বলি নাই, এমন কোনো সারপ্রাইজিং এলিমেন্ট এখানে নাই। তাহলে এটার মৌলিকত্ব কোথায়? এটার মৌলিকত্ব হচ্ছে কথাটা কে বলছে, জাতিসংঘ বলছে। আমরা যখন ইন্ডিভিজুয়ালরা এরকম অনেকবার এই কথাগুলো বলেছি, আমরা ইন্ডিভিজুয়াল আকারে বলেছি, দল আকারে বলেছি, কিন্তু এখন জাতিসংঘ বলছে, এবং জাতিসংঘের এই রিপোর্টের মধ্য দিয়ে আওয়ামী লীগ যে একটা গণহত্যাকারী রাজনৈতিক এন্টিটি, আওয়ামী লীগ যে একটা ক্রিমিনাল সিন্ডিকেট ডেভেলপ করেছে, আওয়ামী লীগের এমপি মন্ত্রী এবং তৎকালীন ব্যুরোক্রেসি প্রশাসন যে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, গুম খুনের সাথে, মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত ছিল, এটার একটা ইন্টারন্যাশনাল রেকগনিশনের জায়গা তৈরি হয়েছে। এবং সেটার মধ্য দিয়ে যেটা হবে সেটা হচ্ছে রাজনীতিতে এই ধরনের গণহত্যাকারী দল আকারে পরিচিত এবং স্বীকৃত ব্যক্তি এবং দল ফিরে আসবার যে সম্ভাবনাটুকু ছিল, তার ন্যূনতম সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না দীর্ঘমেয়াদে। থার্ড যেটা মূল্যায়ন, সেটা হচ্ছে যে এটা দিয়ে করণীয় জায়গাটা কোথায়, এটা রাষ্ট্র এখন এটা দিয়ে কি করবে। রাষ্ট্র যদি গণতান্ত্রিকামী হয়, সাধারণত যেটা করে, রাষ্ট্র যদি মানবাধিকারকে সিরিয়াসলি গুরুত্ব দেয়, তখন তারা যেগুলো করে এই রিপোর্ট গুলোকে নিয়ে তারা একটা কমিশন করে দেয়। আইডিয়ালি ধরেন বাংলাদেশে যেটা করা দরকার সেটা হচ্ছে আমাদের মানবাধিকার কমিশন যেটা আছে সেটাকে রিঅর্গানাইজ করা দরকার। এইটাকে দিয়ে এই রিপোর্টের অ্যাকশন প্ল্যান তৈরি করা দরকার, অবজারভেশন, মূল্যায়ন। দেখলাম প্রায় 50-এর মতো রিকমেন্ডেশন দিয়েছে আপনার, এবং এই 50-এর মতো রিকমেন্ডেশনটা কে রাষ্ট্র কিভাবে এনফোর্স করবে, এই কমিশনের একটা ডেডিকেটেড রেসপন্সিবিলিটি এটা হওয়া দরকার, আর রোড ম্যাপ তৈরি করতে হবে। ফোর্থ হচ্ছে যে এই রিকমেন্ডেশন গুলো যে যে মিনিস্ট্রি ডিপার্টমেন্টের সাথে জড়িত, সেই সেই ডিপার্টমেন্ট গুলোকেও এই কাজগুলোকে অ্যাসাইন করতে হবে। যেমন ধরেন এখানে রিকমেন্ডেশনে বলা হয়েছে যে র্যাবকে বিলুপ্ত করে দেওয়ার জন্য, এনটিএমসি বিলুপ্ত করে দেওয়ার জন্য। আমরাও বলেছি, আমরা বহুবার বলেছি। এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরও আমরা বলেছি যে ইমিডিয়েটলি একটা ট্রানজিশন প্ল্যান করে র্যাবকে বিলুপ্ত করে দেওয়া দরকার। এতে আমাদের আইন শৃঙ্খলার যে বাস্তবতা আছে তার মোটেও ক্ষতিগ্রস্ত হবে না কোনোভাবে, এটা এটা সীমাবদ্ধ হবে না। তারপরে হচ্ছে তাহলে এটা কিভাবে বাস্তবায়ন হবে? এখানে রিকমেন্ডেশনে বলা হয়েছে যে গোয়েন্দা সংস্থার যে ডিসপ্রপোর্শনেট বাড়াবাড়ি, ডিজিএফআই, এনএসআই, এসবি, ডিবি, তারপরে হচ্ছে কাউন্টার টেরোরিজমের যে সেল আছে, এই প্রত্যেকটা সংগঠনের একটা সিরিয়াস রিভিউ হওয়া দরকার।
রাষ্ট্রের পক্ষ থেকে। সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আসলে করতে পারবে না, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট বডি দিয়ে তাদের কার্যক্রমগুলোকে রিভিউ করা দরকার। এই ধরনের একটা অ্যাকশন প্ল্যান করতে হবে, যে এইটা অন্তর্বর্তীকালীন সরকারের যে ট্রানজিশন টু ডেমোক্রেসি বলছি, এবং এই ডেমোক্রেসি এবং ট্রানজিশন যে উইদাউট জাস্টিস, বিচারহীনতা ছাড়া এই বাস্তবতায় যে সম্ভব না, এই বিচারহীনতার সংস্কৃতি থেকে কিভাবে একটা জবাবদিহিতার সংস্কৃতি, বিচারের সংস্কৃতিতে ফিরে আসা যায়, সেটার জন্য সরকারের একটা রোডম্যাপ তৈরি করতে হবে। ব্যারিস্টার ফুয়াদ, আপনি ইতিমধ্যে বলছিলেন যে এই প্রতিবেদনের মধ্যে থেকে আপনি সম্ভাবনা দেখতে পাচ্ছেন না, মানে এই প্রতিবেদন দেখার পরে যে গণহত্যাকারী দল রাজনীতিতে ফিরে আসবার কোনো সম্ভাবনা আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু এই রেকমেন্ডেশনগুলোর মধ্যেই তো বলা আছে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করা, এবং বলা হচ্ছে সুষ্ঠু অবাধ নির্বাচনের কথা, যেখানে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথাও আমি দেখছিলাম এখানে বলা হচ্ছে। তাহলে তো আবার সেই রাজনৈতিক দলটা অন্তর্ভুক্তি হয়েই যায়, বা তারা তো রাজনীতিতে ফিরেই আসে, কারণ তারা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করার পক্ষে আসলে বলছে। তারা একটা মূল্যায়ন দিয়েছে, রিকমেন্ডেশন দিয়েছে, এবং প্রশ্ন হচ্ছে যে তারা তো আমাদেরকে বিচার করতে বলেছে, আমরা তো বিচার প্রক্রিয়াটা এখনো শেষ করি নাই। এখন প্রশ্ন হচ্ছে যে কারেন্ট ফেনোমেনাতে ইন প্রিন্সিপাল সিভিল পলিটিক্যাল রাইটস এর যে কনভেনশন আছে, মানবাধিকারের যে কনভেনশন আছে, এই কনভেনশনের মোদ্দা কথাই হচ্ছে যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যাবে না। প্রথম প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ রাজনৈতিক দলের ডেফিনেশনে পড়ে কিনা। যেই দলটা গত 16 বছর ধরে এই দেশে রাজনীতির সংস্কৃতি, ভোট, গণতন্ত্র, নির্বাচনকে হত্যা করেছে, যেই দলটা নিজের জনগণের উপরে গণহত্যা চালিয়েছে, একটা দুইটা না, 16 বছর থেকে যে গণহত্যা চলেছে, যেই দলটার নেতা কর্মীরা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দেশটাকে একেবারে মানে শূন্য জায়গায় নামিয়ে দিয়ে গেছে, যেই দলটা আমার স্বাধীনতার অঙ্গীকারের প্রত্যেকটা ধারা উপধারা লঙ্ঘন করেছে, সেটা আসলে পলিটিক্যাল পার্টির ডেফিনেশনে পড়ে কিনা। জি, ব্যাস, আমার এই প্রশ্নটা আপনি রাখছেন, কিন্তু তারা নিবন্ধিত দল, এত বছর রাজনীতিও করে এসেছে, এখন এই প্রশ্নটা করা যায়, কিন্তু এর উপর ভিত্তি করে কি একটা সিদ্ধান্ত নেওয়া যায়? এটা নিয়ে আরো আবার আপনার সাথে কথা বলবো। আমি মাসুদ কামাল, আপনার কাছ থেকেও একটু মন্তব্য শুনতে চাই একই প্রশ্নের পরে। না, আমি এই জিনিসটা আমি একটা জায়গায় ব্যারিস্টার ফুয়াদের সঙ্গে খুবই একমত। সেই জিনিসটা হলো যে এই তদন্তটা করলো কে? এটা করলো জাতিসংঘ। আমাদের এখানে হয় কি, আমাদের যে পলিটিক্যাল কালচারটা, এটা হলো যারা ক্ষমতায় থাকে তারা তাদের মতো করে একটা তদন্ত সবসময় করে, এবং যারা নাকি ক্ষমতা থেকে বিচ্যুত হয়, ক্ষমতাচ্যুত হয়, তাদেরকে একদম চূড়ান্ত একটা মানে আপনার সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে প্রমাণ করার জন্য ক্ষমতাসীন দল নানা রকম ভাবে মানে আপনার বিভিন্ন তার যে প্রতিষ্ঠানগুলো আছে, সবগুলি প্রতিষ্ঠানকে ব্যবহার করে তাদের বক্তব্য নিয়ে তারা বলার চেষ্টা করে যে ওই দলটা চূড়ান্ত ভাবে একটা সন্ত্রাসী দল। এখন হয় কি, আমি বলি আপনাকে, যে দলটা ক্ষমতা থেকে চলে গেল, যদি সে জনগণের কারণেতে গিয়েছে, জনগণ তাকে চায়নি বলে গিয়েছে, তো যারা চলে যায় তারা নিশ্চয়ই কিছু মন্দ কাজ করে। নিশ্চয়ই মন্দ কাজ না করলে জনগণ তাকে প্রত্যাখ্যান করবে কেন? তারা যে মন্দ কাজগুলি করে, যখন নাকি নতুন সরকার এসে সেই দলটাকে চূড়ান্ত রূপে আপাদমস্তক সন্ত্রাসী প্রমাণ করার চেষ্টা করে তাদের নিজস্ব তদন্তের মাধ্যমে, তখন যেটা হয় যে সাধারণ মানুষের কাছে এটা খুব একটা গ্রহণযোগ্য হয় না। সাধারণ মানুষরা কি চায়, যে তারা যে যে জায়গায় অন্যায় করেছে সেই জায়গায় তাদের বিচার করো। তাদের যে যে লোকগুলো অন্যায়ের সঙ্গে জড়িত ছিল সেই লোককে আপনি কঠোরতম বিচারের আওতায় আনেন, কোনো আপত্তি নাই। যখন আপনি পুরোটাকে যখন আপনি বিচারের আওতায় আনতে চান, তখন যারা আসলেই অপরাধী তারাও কিন্তু এক ধরনের ছাড় পেয়ে যায়। তখন তারাও কিন্তু ওই দলের মাঠ পর্যায়ের নেতাকর্মীর কাছে এক ধরনের সমর্থন অথবা সহানুভূতি পেয়ে যায়। এটা করে ভুলটা আর কি। এইবারও যে জিনিসটা হয়েছে, এখানে যে জিনিসটা হয়েছে পজিটিভ দিক, যেটা সরকার কোনো তদন্ত করেনি, তদন্তটা করেছে জাতিসংঘ, এবং জাতিসংঘে যারা তদন্ত দলে ছিল তারা তদন্ত করার মতো পর্যাপ্ত যোগ্যতা সম্পন্ন ব্যক্তি। তাদের তদন্ত পদ্ধতি এবং তদন্ত করার যে জ্ঞান, তা নিয়ে কিন্তু প্রশ্ন করার কোনো সুযোগ নাই। এমন বলা যাবে না এই তদন্ত দলগুলো জামাত করে অথবা বিএনপি করে, এটা বলা যাবে না।
তারা যা দেখেছে, যা পেয়েছে, তার উপর নির্ভর করে এখানে বলেছে। একটা এবং প্রশ্ন একটু যোগ করি, যে তারা অভিযোগ করছিল প্রথমে একটা ডেডলাইন দিয়েছে, সেটা মিস করেছে, সরকার পূর্ণাঙ্গ তথ্য দেয় নাই, আবারও একটা ডেডলাইন দিয়েছে, তখনও পূর্ণাঙ্গ তথ্য দেয় নাই, এবং তারাও যেই সময়ে আসলে প্রতিবেদনটা দেবে বলছিল সেই সময় তারা অতিক্রম করেছে, তারাও মিট করতে পারে না এই প্রতিবেদন দেওয়ার সময়টা। এবং পরবর্তীতে শুনেছিলাম যে পূর্ণাঙ্গ তথ্য না পাওয়ায় তাদের যে প্রতিবেদন সেটাও পূর্ণাঙ্গ হবে না, বা পূর্ণাঙ্গ প্রতিবেদন হয়তো তারা দিতে পারবে না, এরকম একটা কথা জাতিসংঘের তদন্ত কমিটি বলেছিল। পরবর্তী থেকে পূর্ণাঙ্গ তথ্য তারা পেয়েছিল বা সরকারের পক্ষ থেকে দেয়া হয়েছিল, এইটা তারা নিয়ে যে তদন্ত রিপোর্টটা দিয়েছে, তারা যে সর্বশেষ যেটা দিয়েছে, সেখানে তারা কোথাও উল্লেখ করে নাই যে এটা একটা অসম্পূর্ণ তদন্ত রিপোর্ট। তারা তো উল্লেখ করেনি। যেহেতু করেনি, যে আগের সেই বিতর্কগুলোকে আমি এখন আর গুরুত্ব দিব না। তারা যদি বলতো যে আমরা পাইনি, যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, তারা কতিপয় কর্মকর্তার সঙ্গে কথা বলেছে, সরকারি কর্মকর্তার সঙ্গে কথা বলেছে। সরকারের সে কর্মকর্তারা বলেছেন যে সরকার প্রধান, মানে শেখ হাসিনা অথবা স্বরাষ্ট্রমন্ত্রী অথবা এর মন্ত্রী পর্যায়ের লোকজন বলেছিল যে প্রত্যেকটা বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা যেন আইনের মধ্যে থেকে তাদের পদক্ষেপগুলো নেয়। তারা যেন আইন বহির্ভূত কোনো কাজ না করে, মানে মাত্র অতিরিক্ত যেন বল প্রয়োগ না করে। এই ধরনের কথা কতিপয় ঊর্ধ্বতন কর্মকর্তারা তদন্ত কমিটিকে বলেছেন। বাট তদন্ত কমিটি তদন্ত করতে গিয়ে দেখেছে যে এই কথাটা সত্য না। এই কথাটা সত্য না মানে কি? তাহলে ওই যে যারা তথ্য দিয়েছে তাদের তথ্যগুলি ভুল। এটা কিন্তু তদন্ত কমিটি তার এই রিপোর্টে প্রকাশ করে দিয়েছে। তার মানে পুলিশ যে গুলিটা করেছে, এই অর্ডারটা আসলে একদম মন্ত্রী পর্যায়ে থেকে এসেছে। তারাই বলেছে গুলি করতে, কাজেই তারা গুলি করেছে। এটা হলো একটা জিনিস। তো এখন প্রশ্ন হলো, অনেকগুলি প্রশ্ন এখানে আসবে। আমি যে জায়গাটাতে নাকি মানে ফৌজ ভাই যে কথাটা বললেন, যে উনি প্রথমে যে পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করার যে কথাটা বললেন, এই জায়গাটাতে কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা কিন্তু যদি ওভাবে যদি দেখি তাহলে কি হবে জানেন? তাহলে সেটা তো আলটিমেটলি আপনি পারবেন না রে ভাই, আমার অভিজ্ঞতা বলে পারবেন না। কারণ আওয়ামী লীগের মতো এত বড় একটা দল এবং এত ক্ষমতাধর, যারা নাকি 15 বছর ক্ষমতার সমস্ত জায়গায় তার নিয়ন্ত্রণ ছিল, সমস্ত শক্তি প্রয়োগ করে কিন্তু সে জামাতের মতো একটা ছোট দলকে নিষিদ্ধ করতে পারে নাই ভাই, একদমই পারে নাই। শেষ মুহূর্তে এসে যখন তার ক্ষমতা যায় তখন একটা গায়ের জোরে একটা অর্ডার দিয়ে তারপর তো তারা নিজেরাই চলে গেছে। পারে নাই কিন্তু 14-15 বছরে পারে নাই নিষিদ্ধ করার। আর যা তারা করেছে অলিখিত নিষিদ্ধের মতো করে রেখেছিল, তাতে জামাতের ক্ষতির চেয়ে উপকার হয়েছে বেশি। জামাত সমস্ত জায়গায় কিন্তু আরো বেশি করে ঢুকে গেছে এবং তারা সময় দিতে পেরেছে। কাজে এটাই হয়, একটা দলকে নিষিদ্ধ করা যায় না এভাবে। দলের যারা নেতৃত্ব, যারা এই দলটাকে দুষ্ট পথে, খারাপ পথে হাঁটিয়েছে, মানে পরিচালিত করেছে, যারা নাকি এই সমস্ত অপকর্মের সঙ্গে জড়িত ছিল, তাদেরকে আপনি যদি বিচার করেন এবং তারা যদি নেতৃত্বে নতুন করে আর না আসতে পারে, তাহলে কিন্তু ওই দলটা নতুন নেতৃত্বের মাধ্যমে আবার কিন্তু আসতে পারে এবং সেটাই হবে সবচেয়ে গণতান্ত্রিক। তা না হলে হবে কি, চোরাগুপ্তা হামলা টামলা অনেক কিছু বেড়ে যাবে, যেটা দেশটাকে একটা চূড়ান্ত অস্থিতিশীলতার দিকে ঠেলে দিবে। তবে এই জিনিসটা এখানে প্রমাণ হয়েছে। যেটা আমি আপনার বটম লাইনটা বলি, এই রিপোর্টে আমি যে জিনিসটা বুঝতে পেরেছি যে ভাই, শেখ হাসিনা আর আলোচনায় থাকবে না বাংলাদেশে। সে বাংলাদেশের রাজনীতিতে এখন একটা পরিত্যক্ত ব্যক্তিতে পরিণত হয়েছে। এটাই হচ্ছে এই রিপোর্টের আমার কাছে মনে হয় বটম লাইন। জি। আমি ব্যারিস্টার ফুয়াদ আপনার কাছ থেকে দুটা প্রশ্ন করি। একটা হচ্ছে সেই নিষিদ্ধ করার বিষয়টা, এটা একটু শুনবো, কিন্তু তার আগে এই যে প্রতিবেদন জাতিসংঘ দিল, একটা যেহেতু আপনারা বলছিলেন জাতিসংঘ দিয়েছে বলে এটা একটা গুরুত্ব আছে এবং আন্তর্জাতিক গুরুত্ব আছে, সেক্ষেত্রে এটি কি একটা ভারত থেকে শেখ হাসিনাকে বিচারের জন্য ফিরিয়ে আনার ক্ষেত্রে একটি একটি চাপ প্রয়োগের জায়গা তৈরি করবে কিনা এই রিপোর্টটা, এটি একটু শুনে তারপর আমি একটু নিষিদ্ধ করার ব্যাপারটি বা দল হিসেবে আওয়ামী লীগ সেই বিষয়টি আবার একটু আসবো। আমার কাছে মনে হয় না যে জাতিসংঘের রিপোর্টের কারণেই ভারত এই ধরনের প্রেশার ফিল করবে অথবা ভারত তার পলিসি চেঞ্জ করবে। এতটুকু মানে প্র্যাগম্যাটিক ফরেন পলিসি কালচার দিল্লিতে ডেভেলপ করে নাই এখনো। এটা তারা এখনো আপনার কৌটিল্যের জমানাতে বাস করছে। আমি বোধ করছি যে এটা আমাদের ডোমেস্টিক পলিটিক্সে এবং পার্টিকুলারলি যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সাথে আমাদের ডেমোক্রেসি, আমাদের বিজনেস, আমাদের ট্রেড, এগুলোর সাথে যে কানেকশনস, এই কানেকশনটার জায়গাতে একটা বড় রিলেশনশিপের ফেজ আউট হচ্ছে, যে নতুন বাংলাদেশের সম্পর্কের ভিত্তিগুলো কার সাথে কিরকম হবে।
এবং 24-এর গণহত্যা এবং জাতিসংঘের এই রিপোর্টের প্রতিবেদনের উপরে ভিত্তি করে অনেক ধরনের সম্পর্কের বিন্যাস তৈরি হবে। যেমন ধরেন নিষিদ্ধের ব্যাপারে যে প্রসঙ্গটা মাসুদ ভাই টেনেছেন, দেখেন আমি আউটরাইট নিষিদ্ধের কথা বলি নাই। আমি বলেছি যে মানে এটা একটা তর্ক হওয়া দরকার। আমি মূলত যেটা করেছি, গণতদন্ত কমিশন প্রস্তাব করেছি এই বিষয়ে, আপনার সাথেও করেছি এর আগে। তো আমরা যেটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই ধরনের একটা এন্টিটির সাথে ইন্টারন্যাশনাল কমিউনিটি ফিউচারে এঙ্গেজ হবে কিনা, সেটা কিন্তু একটা বড় জায়গা তৈরি হয়েছে। এবং যদি ভারত সরকার রিপিটেডলি এই রিপোর্টের পরেও বিচার প্রক্রিয়াতে সাহায্য না করে, হাসিনাকে তারা সেখানে রেখে দেয়, অথবা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা তারা করে, এটার মধ্য দিয়ে যেটা হবে, ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে এই বার্তাটা খুব পরিষ্কার হয়ে যাবে যে আসলে ভারত গণতন্ত্রের পক্ষে শক্তি না, আসলে ভারত একটা ফ্যাসিবাদকে সাহায্য সহযোগিতা করেছে। তো সেই জায়গাতে আপনার একটা আর্গুমেন্টস এর জায়গা তৈরি হবে। এবং ইন্টারন্যাশনাল কমিউনিটিকে যারা আমরা বারবার বলেছি যে দিল্লির চোখ দিয়ে ভারত বাংলাদেশকে না দেখার যে ডিপ্লোম্যাসি, সেইটা চালু করবার জন্য, এবং সেই চালু করার দাবিটা এখন আরো বেশি জোরদার হবে। বাংলাদেশের সাথে ওয়াশিংটনকে, ব্রাসেলসকে, লন্ডনকে একটা ইন্ডিপেন্ডেন্ট জায়গা থেকে সম্পর্কটা তৈরি করতে হবে। এবং এই নতুন রিলেশনশিপ রিবিল করবার জায়গাতে এই রিপোর্টটা একটা গুরুত্বপূর্ণ বেঞ্চমার্ক হিসেবে কাজ করবে। জি। আর একটু নির্বাচনের বিষয়ে যেটি বলছে, তারা বলছে সুষ্ঠু নির্বাচন। এই প্রতিবেদনের রিকমেন্ডেশনের মধ্যে একটা আছে সুষ্ঠু নির্বাচনের কথা বলছে। আমি দেখছিলাম যে ডক্টর ইউনূসের সাথে যুক্তরাষ্ট্রের চার্জ অ্যাফেয়ার্সের ট্রেসি জ্যাকবসন তার যে বৈঠক হয়েছে সেখানেও তিনি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা এই বিষয়ে জোর দিয়ে বলেছেন। আসলে প্রথমে এইটা একটু জানি, নির্বাচনটা কি ডিসেম্বরে হবে, যেটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে ইঙ্গিতটা পেয়ে আসলেন, তারপর নির্বাচনে কে যাবে না সেটা নিয়ে শুনি, আপনার কাছ থেকে শুনি ব্যারিস্টার ফুয়াদ, নির্বাচনটা কি ডিসেম্বরে হবে? নির্বাচনের ব্যাপারে তো আসলে অন্তর্বর্তীকালীন সরকার, প্রফেসর ইউনূস পার্টিকুলারলি আপনার যে বক্তব্য শুরু থেকে দিয়েছেন, নিউ ইয়র্ক টাইমস এর ইন্টারভিউ থেকে শুরু করে প্রিটি কনসিস্টেন্ট ওইখানে তারা আছেন আসলে, যে এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের মিডল অফ দ্য ইয়ার এরকম একটা জায়গাতে। তো সেখানে নির্বাচন না হওয়া অথবা নির্বাচন সুষ্ঠু না হওয়ার মতো, সন্দেহ করবার মতো আমি এখন পর্যন্ত কোনো উপাদান উপকরণ দেখতে পাচ্ছি না। কোনো কারণে যদি কোনো ধরনের পলিটিক্যাল টার্মোইল তৈরি হয় অথবা কোনো অনিশ্চয়তা তৈরি হয়, সেটা একান্তই পরবর্তী এবং ইটস টু রিমোট এ রিয়ালিটি টু বি ডিসকাস। তো সেই জায়গাতে আমরা বোধ করছি এখন পর্যন্ত নির্বাচন সুষ্ঠু হবে, নির্বাচন গ্রহণযোগ্য হবে, সবাই অংশগ্রহণ করবে, সেই জায়গাতে আমি এখন পর্যন্ত কোনো সংকট দেখতে পাচ্ছি না। আচ্ছা, আপনারা কবে চান নির্বাচন? বিএনপি কে একটা ইঙ্গিত পেয়েছে, আশ্বাস পেয়েছে যে ডিসেম্বরের মধ্যেই হবে, সেটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানাচ্ছিলেন। আমরা আমাদের দলের পক্ষ থেকে শুরুতেই বলেছিলাম, প্রফেসর ইউনূসের সাথে যখন দেখা হয়েছে, 1.5 থেকে 2 বছরের মধ্যে নির্বাচন আয়োজন করবার জন্য। তো যেটা অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছে এক্স্যাক্টলি তাই ঘোষণা তাই, করেছে আচ্ছা, আর কি। ধন্যবাদ ব্যারিস্টার ফুয়াদ। জনাব মাসুদ কামাল, মানে প্রেস সচিব, যেটি প্রধান উপদেষ্টা প্রেস সচিব, পরবর্তীতে যে এই ব্যাখ্যাটি দিচ্ছেন যে সমস্ত রাজনৈতিক দল একমত হলে ডিসেম্বরে নির্বাচন হতে পারে, সেটি কি আসলে হবে বলে মনে হয়? সমস্ত রাজনৈতিক দলের একমত হবার জায়গাটি কি তৈরি হবে? আর ব্যারিস্টার ফুয়াদ সুষ্ঠু বা মানে একটা নির্বাচনের বিষয়ে কোনো সন্দেহ পোষণ করছে না, আপনি কোথাও কোনো সন্দেহ দেখছেন কিনা? বিএনপি কিন্তু নিরপেক্ষতা ইস্যুতে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রেখেছে। আচ্ছা, আমি নির্বাচন নিয়ে বলার আগে আমি একটু আপনার আগের প্রশ্নটা যেটা আপনি ব্যারিস্টার ফওয়াদকে করেছিলেন সেখানে একটু আমি টাচ করতে চাই। সেটা হলো, আপনি বলেছিলেন ওনাকে যে ভারত শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ক্ষেত্রে এই যে জাতিসংঘের রিপোর্টটা এটা কোনো ভূমিকা রাখবে কিনা। আমি এর প্রসঙ্গে একটা কথা বলি। দেখেন, শেখ হাসিনাকে আমাদের পক্ষে ফেরত পাওয়া আসলে কঠিন। কঠিন এটা আমরাই করে দিয়েছি, কঠিন আমরাই কঠিন করি। আমি দুটো প্রসঙ্গ বলি এখানে। প্রথম প্রসঙ্গ হলো, আমরা শেখ হাসিনার বিচার করতে চাই, তো তাকে আপনি যেতে দিলেন কেন? প্রথম প্রশ্ন, তাকে যেতে দিলেন কেন? আপনি বলতেছিলেন যে যেতে না দিলে যেভাবে মানুষ আসছিল তাকে হয়তো মেরেই ফেলতো। তাকে মারলে আপনার সমস্যাটা কি? জনগণ যদি তাকে মেরে ফেলতো সে আপনার সমস্যাটা কি? তাকে আপনি যেতে দিবেন কেন? দায়িত্ব তো ছিল না, তাকে তাকে তখন রক্ষা কি করা, এটা তাকে তো তাদের দায়িত্ব তাকে ছিল। বিদেশে পাঠাই দেওয়ার কারো দায়িত্ব ছিল? তাকে বিদেশে পাঠাই দেওয়া কোনো দায়িত্বের মধ্যে পড়ে? কি বলেন? তাকে হেলিকপ্টারে আপনার ক্যান্টনমেন্টে নিয়ে রাখতে পারতেন। আপনি যদি আপনি তাকে বাঁচাতে চান, ইন্ডিয়া পাঠাতে হবে কেন? ইন্ডিয়া আপনি পাঠিয়েছেন,
পাঠিয়ে এখন তাকে আনতে পারতেছেন না, এটা বলেন কেন? কিন্তু তখন তো এই সরকার ছিল। এই হলো এক নম্বর কথা। আমি শেষ করি কথাটা, এই একটা কথা। দ্বিতীয় কথা হলো, দেখেন ভারতের সঙ্গে আমাদের একটা চুক্তি আছে যে আমাদের কোনো বন্দী যদি ওখানে থাকে তারা সেটাকে ফেরত দিবে। এই চুক্তির মধ্যে একটা জায়গায় কিন্তু বেশি ফুয়াদ আরো ভালো বলতে পারবেন, উনি আইনজীবী মানুষ, আরো ডিটেল বলতে পারবেন। আমি যতটুকু বুঝি চুক্তির মধ্যে একটা জায়গায় একটা কিন্তু আছে। কিন্তুটা হলো, যদি আশ্রয়দাতা দেশ মনে করে যে তাকে ফেরত দিলে সে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারে, তাহলে তাকে তারা পাঠাবে না। ঠিক আছে? তাহলে ভারত যত কিছুই বলেন, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে আন্তর্জাতিক অঙ্গনে খুব একটা ভালো জায়গায় আছে তা কিন্তু না। আন্তর্জাতিক বিভিন্ন প্রশ্নে তারা কিন্তু কোনো সদুত্তর দিতে এখন পর্যন্ত পারে নাই। তারা কেন শেখ হাসিনাকে রাখছে তাদের এখানে, এখন পর্যন্ত তাদের মুখে কোনো সদুত্তর আমি পাই নাই। যে উক্তিটা শুনে সবাই খুব খুশি হয়ে বাহ বাহ বলছে, এমন কিন্তু আমি পাই নাই। এই প্রশ্নটা আগামী দিনগুলোতে আরো জোরালো হতো। আমরা বলতে পারতাম যে ওনার বিরুদ্ধে আদালতে রায় আছে, উনি আসছেন না কেন, আসতে হবে, দিতে হবে, বলতে পারতাম। সেই জায়গায় দেখেন একটা ঘটনা আমাদের এখানে ঘটিয়েছে। কে ঘটিয়েছে? কিছু লোক 32 নম্বর বাড়ি যায় ভেঙে দিয়েছে। এবং এই ভেঙে দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা কে পালন করেছে? ওই বিদেশে থাকে প্যারিসে এক ভদ্রলোক পিনাকি ভট্টাচার্য, এই লোকটা করেছে। এবং সে বলে দিয়েছে কিভাবে ভাঙতে হবে, বলে দিয়েছে কিভাবে হাতুড়ি বাটাল দিয়ে হলো ভাঙতে হবে। আপনারা সবাই সেখানে যান, যে ভেঙে ফেলেন। তারপরে এরই ধারাবাহিকতায় সারা দেশে ভাঙচুর চলেছে। আওয়ামী লীগ অফিস ভাঙচুর হয়েছে, বিভিন্ন নেতাদের বাড়িঘর ভাঙচুর হয়েছে। লাভটা কি হয়েছে? লাভটা হয়েছে এটা, আপনি শেখ হাসিনাকে ফেরত না আনতে পারার যে একমাত্র অপশনটা আছে, সেই অপশনটা তৈরি করে দিয়েছেন। কে তৈরি করে দিল? পিনাকি ভট্টাচার্য তৈরি করে দিল। এবং এটা তৈরি করে দিয়ে পিনাকি ভট্টাচার্য কার সুবিধা করলো? ভারতের সুবিধা করলো। এই লোক সারাদিন ভারত ভারত এনটি ভারত এনটি ভারত কথাবার্তা বলে। আসলে সে, আমি বলি, ভারতের একটা এজেন্ট। সে আমাদের এখানে সবসময় একটা আওলা লাগাইয়া আমাদের দেশটাকে অস্থিতিশীল করার জন্য সবসময় সে নানা রকম ফন্দি ফিকির করে এবং উত্তেজনকর বক্তব্য ছাড়ে। আচ্ছা, এখানে এবং আমার আরেকটা প্রশ্ন, যে টোটালি ভারতের জিনিসটা, এজেন্ট যদি হয় মাসুদ কামাল, মানে তাহলে গণ অভ্যুত্থানে তো তারও গুরুত্বপূর্ণ অবদান, আপনিও স্বীকার করেছেন যে তাদের গণ আমি অভ্যুত্থান স্বীকার ঘটানোর করেছি। পেছনে- জি, এটা নিয়ে আমরা আগেও কথা হ্যাঁ, বলেছি, গুরুত্বপূর্ণ অবদান। হ্যাঁ, মানে তাহলে যদি ভারতের এজেন্ট হবেন, তাহলে গণ অভ্যুত্থান কেন? ভারতের স্বার্থ তো আওয়ামী লীগ সরকার থাকলে সেটি আরো বেশি টিকবে, এটা আপনাদেরও বিশ্লেষণ। আহ, হ্যাঁ। তাহলে আসলে উদ্দেশ্য কি? তখনকার উদ্দেশ্য কি আর এখনকার উদ্দেশ্য কি? এখন শুনেন, একটা জিনিস হলো কি, ডিপ এজেন্ট বলতে একটা কথা আছে। তারা প্রথমত কিছু কাজ করে তাদের আস্থায় যায়, মানুষকে আস্থায় নিয়ে নেয়। তখন যদি এই কাজ, তখন কি সারা দেশে, শুনেন, শেখ হাসিনার পতনটা অনিবার্য ছিল। হুম। এটা অগাস্টে হোক, মার্চে হোক, ডিসেম্বরে হোক, যে কোনো অনিবার্য ছিল। কারণ তার পাপের ঘোড়া ভরতে 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 এমন এক জায়গায় ছিল, এটা উপচে পড়তই। ওই সময় এই পুরো জনগোষ্ঠীকে আস্থায় নেওয়ার জন্য ওনারা এটা করেছেন। করার পর এখন ওনারা আসল কাজটা করছেন। শুনেন, বাংলাদেশের অস্থিতিশীলতা এটা কার জন্য ভালো? বাংলাদেশে এমন কোন আইন শৃঙ্খলা আছে? ঘোষণা দেয় অমুক বাড়ি কালকে বুলডোজার নিয়ে গুড়িয়ে দেওয়া হবে, এটা কি আইনের মধ্যে পড়ে? ল এন্ড অর্ডারের কোন সংজ্ঞা এটা ফেলানো যাবে? যাবে না। সিটি কর্পোরেশন বুলডোজার সাপ্লাই করে, ভেঙে দেওয়া হয়, পরের দিন আবার চিফ অ্যাডভাইজার বলে এটা সহ্য করা হবে না। বলে না এটা চিফ অ্যাডভাইজার সহ্য করা হবে না। তো সহ্য করা হবে, সহ্য করলেন কেন আপনি? আপনি তো সহ্য করলেন, আপনি রেসপন্স আগের দিন দিলেন না কেন? যখন তারা ঘোষণা দিল, ওই মুহূর্তে যে ঘোষণা দিল তাকে আপনি ধরলেন না কেন? ওই মুহূর্তে ঘোষণা তো পিনাকি ভট্টাচার্য দিছে। পিনাকি ভট্টাচার্যের সঙ্গে এই সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টেলিফোন আলাপ হয় না? পিনাকি যেভাবে চলে দেশ, আমি তো মাঝে মাঝে সন্দেহ করি দেশ কে চালাচ্ছে। ওই বিদেশে অবস্থানরত ওই লোক চালাচ্ছে না আমাদের গভর্নমেন্ট একটা আছে? আমি এই সন্দেহ করি। সে যেভাবে যেভাবে চাচ্ছে এই সবকে সেভাবে সেভাবে তাকে সুযোগ করে দিচ্ছে। যখন সে বললো পিরিয়ড, আর দরকার নেই, থামো এখন, তখন সরকার উগ্র হয়ে গেল, শক্ত হয়ে গেল, না আর করা যাবে না। আগে তো বললো না, আগে বললো না কেন? তো এই পুরা জিনিসটা এরা বুঝে হোক না বুঝে হোক, ওই ভদ্রলোকের ওই যে একটা অশ্রাব্য কথাবার্তা বলে, ল্যাঙ্গুয়েজটা আল্লাহ রহমতে এমন ল্যাঙ্গুয়েজ শুনলে পরে অজু নষ্ট হয়ে যায়। সে ওইভাবে বলে, বলার মাধ্যমে কিছু কিছু মানুষ তাদেরকে উত্তেজিত করে।
অনেক হুজুরা তারা পীর মনে করে, এবং এই ঘটনা ঘটছে, এবং সেটা পুরো জিনিসটা আলটিমেটলি কার অ্যাকাউন্টে যাচ্ছে? আমাদের দেশ অস্থিতিশীল হলে কার লাভ রে ভাই? কার লাভ? ইন্ডিয়ার লাভ। এবং তার প্রত্যেকটা কর্মকাণ্ডের এন্ড রেজাল্ট যাচ্ছে ইন্ডিয়ার পক্ষে। আমি দেখি এখন আমার ভুল হতে পারে, আমি বলছি আমি খুব ভালো বুঝছি, আমার ভুল হতে পারে, কিন্তু আমি এইভাবে ব্যাখ্যা করছি। এই ব্যাখ্যার একটা কাউন্টার ব্যাখ্যা দেন না আপনি। কেন আপনি এই বাড়ি ভাঙার মধ্যে কি অর্জন করলেন বলেন? আপনি আপনি কি অর্জন করলেন? মাঝখান থেকে এই জিনিসটা অর্জন করলেন, এখন ওরা বলবে যে এই মহিলাকে ফেরত দিলে সে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবে, সে দেশে নাই, তারপরে তার বাড়ি ভেঙে ফেলা হয়। কত বড় পলিটিক্যাল সে ভিকটিম হয়ে গেছে এখানে, এটা বলবে এখন ইন্ডিয়া। দেখেন তো লাভটা আমার কি হলো? আমার তো দরকার শেখ হাসিনাকে। আপনি বাড়ি ভাঙবেন, সরকার যে কোনো সময় ভাঙতে পারতো। এই বাড়ি থেকে আগামীকালকে এসে নিয়ে কেউ উঠতে পারতো? সরকার যে কোনো সময় ভাঙতে পারতো। তো এখন কেন, যখন তাকে নিয়ে আসার আমার প্রয়োজন, তখন কেন এই সুযোগটা কে করে দিল? এটা একটা ভয়ঙ্কর, আমরা বলি আমি দেশ একটা ভয়ঙ্কর ষড়যন্ত্রের মধ্যে আছে, এবং এটা মানে কি বলবো, এটা কেন এই ষড়যন্ত্রের সবাই মাথা গোলাচ্ছে আমি জানি না। জি, আমি এইখান থেকে আমাদের আপনি দেশকে হ্যাঁ শেষ বলেন, করুন। আচ্ছা, বলেন আমি এই না। বক্তব্যটাই আমি একটু, আপনি বলছিলেন যে আপনার ব্যাখ্যা এটির, আমি একটু ব্যারিস্টার ফোদ আপনার কাছ থেকে জানতে চাই আপনি এই ব্যাখ্যার সাথে একমত কিনা, আপনার কোনো কাউন্টার ব্যাখ্যা আছে কিনা? সরকার আসলেই কেন কোনো পদক্ষেপ নিল না? আগে থেকে হুমকি দেয়া হলো এবং আমরা আসলেই দেখলাম ফ্রান্স থেকে হুমকিটা আসলো, তারপরে এবং তারপরেও এখনো পর্যন্ত সেই নামও বলা হয় নাই সরকারের পক্ষ থেকে। কেন? দেখেন, আজকের জাতিসংঘের প্রতিবেদনটাই তো ইটস এ বেঞ্চমার্ক ডকুমেন্টেশন হাসিনার 16 বছরে বাংলাদেশে কি হয়ে গেছে। এই ধরনের একটা বাস্তবতায় যখন একটা গণ অভ্যুত্থান হয়, গণ অভ্যুত্থানের বিজয়ী শক্তিরা সারা পৃথিবীতে কি করেছে, সেই ঘটনাগুলোকে যদি আপনারা তুলনা করেন তাহলে দেখবেন বাংলাদেশে ইনফ্যাক্ট কিছুই হয়নি। এই 32 নম্বর তো 5ই আগস্টই ভেঙে দেওয়ার কথা ছিল, ভাঙে নাই তো লোকজন। প্রশ্ন হচ্ছে যে ভাঙে নাই যেহেতু আখে তুলে এখন আবার ভাঙতে গেলেন কেন, এইটা প্রশ্ন করা যেতে পারে। তবে 5 তারিখে আগস্টে যদি এটা ভেঙে দেওয়া হতো, এটা খুবই ন্যায্য একটা কাজ ছিল, যে এটা তখনই ঘুরায় দেওয়া দরকার ছিল। সারা পৃথিবীতে এটা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই তর্কগুলো আসলে কারা করছে, এই তর্কের যৌক্তিকতাটা কোথায়? 16 বছরের আমল নামার পরে আপনি দেখেন তো হিটলারের কোনো জায়গা চিহ্ন আছে কিনা সারা ইউরোপে। 16 সালে আমি দেখলাম অস্ট্রিয়াতে হিটলার যেখানে জন্মেছিলেন সেই জায়গাটা নাৎসি, মানে যারা সিম্প্যাথাইজার আছে, যাদের তার প্রতি হিটলারের প্রতি দুর্বলতা আছে, তেমন মানুষদের একটা তীর্থস্থানে পরিণত হয়েছে। ওখানে মানুষজন যায়, একটু তাকে স্মরণ করে, ওখানে পাঠচক্র করে, মেইন ক্যাম্প পড়ে, হিটলারের লেখা আমি হিটলার বলছি সেই বইটা তারা পড়ে। তারা নতুন করে ভাবে যে আবার একটা সেকেন্ড রাইখ, থার্ড রাইখ হইতে পারতো কিনা, তাহলে হাউ গ্রেট উই কুড হ্যাভ বিন, এরকম আলোচনা ওখানে হচ্ছিল। তো ওখানে অস্ট্রিয়ান গভর্নমেন্ট গিয়ে সিম্পলি বুলডোজ করে ওটা ঘুরাইয়া দিয়ে আসছে। তো এখন 2016 সালে ইউরোপে তো কেউ সুশীল আলোচনা করে নাই যে হিটলার আত্মহত্যা করছে 45 সালে, নাই কেউ। তো শুধু শুধু কেন এখন আবার এই পুরাতন আমলের একটা বাড়ি, হুম। একটা স্থাপনা ভেঙে দেওয়া হচ্ছে? প্রশ্ন হচ্ছে একটা রাষ্ট্রকে রাজনীতির প্রশ্নে, গণতন্ত্র, মানবাধিকারের প্রশ্নে পজিশন নিতে হয়। এই পজিশনটা নেয়ার পরে এর বাইরের সকল পজিশনকে আপনি ওই রাষ্ট্রে আর স্পেস দিতে পারেন না। তো রাষ্ট্র গণ অভ্যুত্থান হয়ে যাওয়ার পরে গণ অভ্যুত্থানকেও ধারণ করবে, আবার গণ অভ্যুত্থানের পতিত স্বৈরাচার ফ্যাসিবাদকেও ধারণ করবে। এটা তো প্যারালালি হইতে পারে না। বিজয় শক্তির চরিত্র এটা হইতে পারে না। এটা সিম্পলি তাহলে কি কাউন্টার আসলে প্রোডাক্ট। আইন কানুনের আর বালাই থাকার দরকার নাই, মানে গণ এটা অভ্যুত্থান যেভাবে হয়েছে সেভাবেই চলতে থাকবে? এটা আলোচনাটা আইন কানুনের বিষয় না। না, যেমন গণ আপনাকে অভ্যুত্থান যেমন আইন মেনে হয় না, গণ অভ্যুত্থান যেমন সব আইন মেনে হয় না, তেমনি এখনো আসলে আইনের মধ্যে আমরা আসবো না। সেই গণ অভ্যুত্থান যেভাবে হয়েছে সেভাবে করেই চলতে থাকবে। না, সেটা তো সেভাবে চলছে না তো। প্রশ্ন এই যে হচ্ছে 32 যে নম্বর গুড়িয়ে দেওয়া হলো, এটা কি আইনের লঙ্ঘন না? এই হুমকি দিয়ে, হুঁশিয়ারি দিয়ে 32 নম্বরের পর একে গণহত্যা একে গুড়িয়ে দেওয়া হতে থাকলো। গণহত্যার 6 মাস পরে শেখ হাসিনা কেন বক্তব্য দিতে আসছে? সে কি ক্ষমা চাইতে আসছিল? তাহলে এই ছাত্র জনতাকে তো আসলে পিনাকি ইনসাইট করে নাই। আমি রেসপেক্টফুলি মাসুদ ভাইয়ের সাথে দ্বিমত করছি এখানে, যে এই ইনসাইটমেন্টটা তো আসলে হাসিনা করেছে। সে গণহত্যার জন্য ক্ষমা না চেয়ে
ছাত্রলীগ আওয়ামী লীগের পেজ থেকে লাইভ বক্তব্য দিয়ে সে তো আসলে একটা ইনসাইটমেন্ট করেছে, সে ভায়োলেন্সকে ইনভাইট করেছে। এবং আমাদের সারা দুনিয়ার আইনে ইনসাইটমেন্ট টু ভায়োলেন্স ইজ এ ক্রিমিনাল অফেন্স। তো যে সেই এই ধরনের অফেন্সের জন্য ঘটনা বিচারও আছে। বিচার আপনি তো হাসিনাকে কিভাবে কিভাবে পাচ্ছেন? তার বিচারের জায়গা তো চলে যাচ্ছে এখানে। প্রশ্ন হচ্ছে গণ অভ্যুত্থান পরিবর্তনে এই বাস্তবতাটা তো মাথায় রাখতে হবে যে আমরা এখন কি ধরনের বাংলাদেশে আছি। অতএব এইখানে যে একটা জনগোষ্ঠী খেপে গিয়ে এই কাজটা করেছে, এর পুরো দায় হচ্ছে আওয়ামী লীগের দায়। আওয়ামী লীগের ব্যাংকগুলো তো দখল করে নাই, দখল করছে আপনার। আর আওয়ামী লীগ তো 40-এর প্লাস ব্যাংকের মালিক। ওই আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যাংক তো দখল করে নাই। আওয়ামী লীগের কয়টা নেতা গ্রেফতার হয়েছে জেলায় উপজেলায়? হলো না কয়টা কেন? নেতা হলো না কেন? না, এটাই দেশের মানুষের নেচারটা এরকম। তারা বোধ করেছে গণ অভ্যুত্থান হয়ে গেছে, হাসিনা চলে গেছে, তারা যার যার কাজে ফিরে গেছে। তাহলে গত 6 মাসে এই মব তো এটা করে নাই। তাহলে এইটার জন্য তো আপনি এই এই জনগোষ্ঠীকে যারা সেদিন ডিজে পার্টি করে নাচতে নাচতে বুলডোজার দিয়ে বিল্ডিং ভাঙছে, তারা তো গত 6 মাসে এটা ভাঙে নাই। তাহলে কেন, মানে এটা ট্রিগার করলো কোথায়? ট্রিগার পয়েন্টটা কোথায়? ট্রিগার পয়েন্টটা হচ্ছে হাসিনা 6 মাস আগের যে গণ অভ্যুত্থান এবং গণহত্যার নৃশংসতাটাকে আবার মনে করায় দিয়েছে, তাহলে কি উস্কানি এরকম দিয়েছে। হবে ব্যারিস্টার ফুয়াদ, শেখ হাসিনা আবারও যদি একটা বক্তব্য দেয় তাহলে আবার ভাঙচুর, আবার বক্তব্য দিলে আবার ভাঙচুর, এরকমই কি হতে থাকবে আমাদের দেশে? পরিবার রিলেটেড ভাঙচুর চলতে থাকবে, এটা আমার কমন সেন্স। আমি যতটুকু বুঝেছি যে বাংলাদেশে যে পরিমাণ ক্ষিপ্ত হয়ে আছে জনগোষ্ঠী, গত 16 বছরের মজলুম যারা, আজকে দেখেন আপনি প্রফেসর ইউনুস আয়নাঘর ভিজিট করতে গেছে, একটা র্যাবের উত্তরার যে হেডকোয়ার্টার আছে, এবং ছবিগুলো কি পরিমাণ নৃশংস, যেটার কথা আমরা বহু বছর আগে থেকে, মাস থেকে জানি। ওখান থেকে যারা ফিরে আসছে, এবং একজন আমাদের পেশার একজন আইনজীবী ব্যারিস্টার আরমান, যেখানে 8 বছর ওখানে ছিলেন গুম হয়ে, তিনি প্রফেসর ইউনূসকে ঘুরে ঘুরে দেখিয়েছেন। আপনি এখন এই তরুণদের কথা চিন্তা করেন, যেই 1 কোটি 1.5 কোটি 2 কোটি তরুণ রাস্তায় ছিল জুন জুলাই আগস্টে, সে যখন আজকে হাসিনার এই বক্তব্য দেখে, ইনসাইটমেন্ট দেখে, সে চিন্তা করে যে এপিসি থেকে আমার একজন সহকর্মী, আমার একজন সহযোদ্ধার জীবন্ত লাশটাকে কিভাবে ফেলে দেওয়া হয়েছে। তখন তার মাথায় ট্রিগার করে যে সাভারে আমার সহযোদ্ধাদেরকে হত্যা করে 6 জনকে পুরায় মেরে ফেলছে। তখন তার মাথায় ট্রিগার করে যে আমার 1400 কমরেডকে স্নাইপার দিয়ে বুলডোজ করে মেরে ফেলছে। স্বাধীনতা যুদ্ধ 71 সালে 500 থানা এই দেশের মুক্তিযোদ্ধারা পোড়ায় দেয় নাই। এই বাস্তবতাগুলো তখন ট্রিগার করে যে আমি আসলে যুদ্ধ থেকে বাড়ি ফিরে গিয়েছিলাম, আমি ভুলে যেতে চাচ্ছিলাম জুন জুলাই আগস্টে কি হয়েছিল। হাসিনা এবং তার ল্যাসপেন্সাররা এই ট্রমাটাকে আবার ট্রিগার করেছে। অতএব 32 নম্বরে যা হয়েছে এর অ্যাবসলিউট লিগ্যাল, জুডিশিয়াল, ক্রিমিনাল রেসপন্সিবিলিটি হচ্ছে হাসিনার এবং আওয়ামী লীগের। এবং তারা কিছুদিন পর পরে যে এই যে ইনসাইটমেন্ট গুলো করছে, এরপরে দেখবেন ইতিমধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়াতে আওয়াজ তুলছে যে আমরা বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের অফিসটা ঘুরায় দিব, আমরা টুঙ্গিপাড়ায় শেখ মুজিবের মাজারটা ঘুরায় দিব। সেই নির্দেশনাও আসছে। এই অলরেডি কিন্তু এই আলোচনাগুলো আসছে। এবং আপনাকে মাথায় রাখতে হবে, আমি আপনি কিন্তু একটা স্বাভাবিক পরিবেশে এখন নাই। আপনি হয়তো আছেন, কিন্তু আমরা যারা রাস্তাঘাটে ছিলাম, আমরা কিন্তু নিজেরা বুঝি যে আমরা কিন্তু একটা স্বাভাবিক চরিত্র ধারণ করি না। এই বাস্তবতার পুরো ট্রমার যে ন্যাশনাল ট্রমা, এই ন্যাশনাল ট্রমা হচ্ছে 16 বছরের ফ্যাসিবাদের আচরণ। জি। অতএব সেই জায়গাতে আমাদেরকে খুব মানে সুশীলতা দেখানোটা, আপনি দেখেন এই যে বাংলা একাডেমিতে কি হয়েছে। বাংলা একাডেমিতে এই যে একটা প্রকাশককে পরে যে গ্রেফতার করা হইলো, এই পুরো ইনসাইটমেন্টটা দেখেন। আপনি যেখানে ইসলামিক বইগুলোর একটা দোকান দিছে, ওইখানে গিয়ে একটা দোকান দিছেন, দোকান দিয়ে ওইখানে আপনি পাবলিকলি তসলিমা নাসরিনের বই বিক্রি করতেছেন, প্রতিদিন জয় বাংলা স্লোগান দিতেছেন, অনলাইনে আপনি তসলিমা নাসরিনের বই করতেছেন। প্রশ্ন হচ্ছে আপনি এটা কি ভদ্রচিত পাবলিকেশন, প্রচার প্রপাগান্ডা? আমার কাছেই তো আপনার 101টা পাবলিকেশনের মেসেজ আসছে, ভাই একটু লাইব্রেরিতে আসবেন, বই মেলাতে আসবেন, প্রমোট করবেন, দেখবেন আমরা কি করছি, আমাদের ক্যাটালগ পাঠাচ্ছে। তাহলে ক্যাটালগ প্রমোট করা আর ওই ভবঘুরে মাতাল যেটা করেছে, সে কি আসলে এটা প্রমোট করেছে, না সেটা ইনসাইট করেছে, সে চাচ্ছিল। ঠিক একইভাবে এই ট্রাপে কিছু ছাত্ররা এবং ওখানকার যারা মানে মানে ঘুরন্ত যারা বইমেলাতে আসছে, তারা এই ট্রাপে পা দিয়েছে। 32 নম্বরে দেখেন যে মেয়েটা গেছে, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে একটা অ্যাংরি ক্রাউড এখানে আসছে। সেখানে গিয়ে কেন আপনি শেখ মুজিব ভালো, জাতির জনক ভালো, এইটা সেটা বলার চেষ্টা করছেন।
এটা কি কোনো শুভ বুদ্ধিতার লক্ষণ? এটাকে কোনো মানে একটা সুস্থ রেশনাল মানুষ এটা করতে পারে? এগুলো তো সেট আপ করা জিনিস। এই সেট আপ জিনিস আমরা যারা ন্যূনতম গোয়েন্দা সংস্থা সম্পর্কে আমাদের আইডিয়া আছে, লেখাপড়া আছে, আমরা তো এগুলো বুঝি। তাহলে সেই জায়গায় বুঝতে হবে যে এই জাতির ন্যাশনাল ট্রমাটা কোথায়। জি, তাহলে 1400 মানে কেউ উস্কানি দিবে বা দিতে থাকবে আর কেউ ভাঙতে থাকবে, তাহলে রাষ্ট্র কি করবে? আমি একটু মাসুদ কামালকেও শুনে আসি, তারপর আবারও আপনার কাছে এই বিষয়টা একটা খুবই মানে মৌলিক একটা জায়গা, আমার মনে হয় মাসুদ কামাল আপনার কাছ থেকে একটু শুনি। দেখেন, এই কাজটা যে ভালো হয় নাই সেটা তো প্রধান উপদেষ্টা একদিনে 2বার বিবৃতি দিয়ে বলেছে। সে তো একদিনে 2বার বিবৃতি দিয়েছে, পরের দিন 2বার। আর ফুয়াদ সাহেব যে কথাটা বলেন, ফুয়াদ ভাই এই কথা আমি খুবই একমত যে উস্কানি কিন্তু দিয়েছে শেখ হাসিনা। আমি এটা সঙ্গে একমত, কিন্তু শেখ হাসিনা এখন যে বক্তৃতাটা দিল, সে যে মানে অনলাইনে আসলো, উস্কানি কার লাভ দেবার হয়েছে? আগেই কিন্তু ভাঙচুরটা শুরু হয়ে গিয়েছিল না, মাসুদ কামাল। হোক, উস্কানি ঘোষণা আগে আসছে, হ্যাঁ 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 ভাষণের ঘোষণা, হ্যাঁ। ভাঙচুরের ঘোষণা আগে আসছে, উস্কানির ঘোষণাও আগে আসছে, ভাঙচুরের ঘোষণাও আগে আসছে। ভাঙচুরের ঘোষণার ব্যাপারে এটা নিয়ে আপনার সোশ্যাল মিডিয়ায় বলা হয়েছে, পিনাকি সাহেব ওখান থেকে উস্কানি দিয়েছেন ভাঙচুর করার জন্য, প্ররোচনা দিয়েছেন। আমার কথা হলো, শেখ হাসিনা উস্কানি দিয়েছে। শেখ হাসিনা কি আমার আয়ত্তের মধ্যে আছে, নিয়ন্ত্রণের মধ্যে আছে? নেই। পিনাকি সাহেব উস্কানি দিয়েছে, পিনাকি সাহেব কি আমার নিয়ন্ত্রণের মধ্যে আছে? নেই। আমার নিয়ন্ত্রণে কি আছে? আমার নিয়ন্ত্রণে আছে ধানমন্ডি এলাকাটা। আমি কেন সেটা হতে দেব? আমি কি সেটা হওয়ার জন্য, এই যে যে কথাটা ফরাদ ভাই বললেন যে মানুষের ট্রমাটাইজ হয়ে গেছে, মানুষের স্বাভাবিক বোধ বুদ্ধি লোপ তো পেয়েছে অবশ্যই, এটাকে সমর্থন করার কোনো সুযোগ নাই। উনিও কিন্তু মনে মনে সমর্থন করতে চান কিনা আমি জানি না, কিন্তু প্রকাশ্যে কিন্তু সমর্থন করেন নাই, কারণ করতে পারবেন না, উনি আইনের লোক, পারবেন না করতে। এটাকে সমর্থন করার কোনো সুযোগ নাই। হ্যাঁ, একটা কথা বলছেন যে মানুষের মানসিক অবস্থাটা কি ছিল, সেটা যদি আমরা বুঝতে পারি তাহলে হয়তো এর কারণটা ধরতে পারবো। কারণটা আপনি ধরেন, হিট অফ দ্য ধরেন আপনি আপনার আপনি আপনি একজন লোক এসে মনে করছে আমার খুবই একটা অপমান করলো, আমার একজন আত্মীয়কে, আমার স্ত্রীকে, আমার কন্যাকে খুব অপমান করলো, ধরলো, সে আমার আয়ত্তের মধ্যে আসলো, আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলাম না, তাকে আমি একটা কোপ দিয়ে বসলাম। আমার মারাটাকে আপনি ইমোশনালি জাস্টিফাইড করতে পারলেন, লিগালি পারবেন? লিগালি পারবেন? তা রাষ্ট্র তো, রাষ্ট্র বিচার আইন, এটা তো লিগালি চলবে। সেই লিগালি আমার গভর্নমেন্ট কি করেছে? কিচ্ছু করেনি, চুপচাপ বসে থাকছে। অবশ্য এবং বসে ইনস্ট্যান্ট থেকে প্রভোকেশনের কারণে এটা একটা লিগ্যাল পরের জায়জও হয়ে দিন যায়। একটা বিবৃতি দিয়েছে। সেই বিবৃতিটা দেওয়ার পর তার মনে হয়েছে এটা বিবৃতি তো ঠিক হলো না, তার ঠিক 4-5 ঘন্টা পরে আরেকটা বিবৃতি দিয়েছে। ওই দিন রাত্রে 1টার সময় বিবৃতি দিয়েছে, একটা, আমি একদম হিসেব করে দেখছি, 1টা 3 মিনিট আমি বিবৃতিটা পেয়েছি। তো অত রাতে বিবৃতি দিতে হলো কেন? বুঝতে পারছি ওটা ঠিক হয়নি। এই বিবৃতিটা সারা দুনিয়াকে খাওয়ানো যাবে না, এবং সারা দুনিয়াকে আজকেও খাওয়ানো যায়নি। গভর্নমেন্ট, আমি মনে করি, ফুয়াদ ভাই যেটা বললেন যে পোলাপানরা অনেকে শেখ হাসিনার ট্র্যাপে পড়েছে, আমি তো মনে করি যে গভর্নমেন্ট হিমসেলফ ট্র্যাপে পড়েছে। ক্ষতি হয়েছে কার? দেখেন, ক্ষতি হয়েছে বাড়িটা, ক্ষতি হয় না, বাড়ি ভাই একটা স্থাবর সম্পত্তি, যে কোনো সময় আবার উঠবে। ঠিক আছে, শেখ হাসিনা সে তো হাজার হাজার অপরাধ করছে, কিন্তু বুঝাই গেল আজকে। তাকে বিচারের মুখে আনলে তার কি পরিণতি হবে এটা বুঝতে আমার কোনো কষ্ট হচ্ছে না, এবং এটাই হওয়া উচিত, এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই। ক্ষতি হয়েছে ডক্টর ইউনূসের, ক্ষতি হয়েছে ডক্টর ইউনূসের ইমেজের, ক্ষতি হয়েছে ওনার গভর্নমেন্টের যে ইমেজ ইন্টারন্যাশনাল ছিল সেটা। কার লাভ? এটা হলে কার লাভ? আমার লাভ না, আমার লস, ব্যারিস্টার ফুয়াদের লস। লাভ কার? লাভ ইন্ডিয়ার। আর লাভ কার? ইন্ডিয়ার যারা চর আছে তাদের, যারা এজেন্ট আছে, ডিপ এজেন্ট, তাদের। জি, আমি একই প্রশ্ন ব্যারিস্টার ফুয়াদ, রাষ্ট্রের ভূমিকা কি? একবার উস্কানি দেবে একজন, আর একদিকে তার প্রভোক্ট হয়ে এরকম ভায়োলেন্স হবে, তাহলে রাষ্ট্র কি করবে? খালি বিবৃতি দেবে? একটা বিষয় দেখেন যে অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্র পরিচালনার আন্তরিকতার জায়গা একটা, আর দ্বিতীয়ত হচ্ছে সক্ষমতার জায়গা। সক্ষমতা, একটা রাষ্ট্রের দুইটা মৌলিক সক্ষমতা লাগে গভর্ন করতে, গভর্নেন্সের জন্য। একটা হচ্ছে যে আপনার ট্রেজারিতে সাফিসিয়েন্ট ফান্ড লাগে, আপনি যখন কোনো কাজ করতে চাইবেন, কোনো সার্ভিস প্রোভাইড করতে চাইবেন, ডেভেলপমেন্ট করতে চাইবেন। আর দ্বিতীয়ত তার আর্মস লাগে, দেবী দুর্গার মতো তার 10টা হাত লাগে। ওই সিভিল ব্যুরোক্রেসি লাগে, মিলিটারি ব্যুরোক্রেসি লাগে, আপনার পুলিশ লাগে, গোয়েন্দা সংস্থা লাগে। এখন এই কথাটা এর আগে আপনার এখানে আমি একাধিকবার বলেছি যে
16 বছরে এই রাষ্ট্র কাঠামোটা তো ভেঙে গেছে। এই রাষ্ট্রের আপনি একটা ফ্যাকেট দেখতে পাচ্ছেন, দ্য ফ্যাসাদ অফ স্টেট দেখতে পাচ্ছেন, মরীচিকার মতো দেখতে পাচ্ছেন। এই রাষ্ট্রের প্রত্যেকটা অর্গান ভেঙে গেছে, ইটস ব্রোকেন স্টেট। এখন প্রশ্ন হচ্ছে যে ওই দিনকার 32-এর সামনে কিন্তু মিলিটারি ডিপ্লয় করা ছিল, কিন্তু বাট দ্য ক্রাউড ওয়াজ সো ওভারওয়েলমড, যে ওভারওয়েলমিং ক্রাউডের সামনে আপনি মিলিটারি এখন কি করবে? সে কি শুট করবে? গত জুন জুলাই আগস্টের অভিজ্ঞতার পরে কি সে শুট করার দুঃসাহস করবে? অবশ্যই করবে না। ল এনফোর্সমেন্ট এজেন্সির লিমিটেশন নিয়ে তো আমরা ইতিমধ্যে কথা বলেছি, যে আপনার সিম্পলি সরকার তাহলে এই সিচুয়েশন। এই লিমিটেশন সম্পন্ন ল এনফোর্সমেন্ট এজেন্সিকে শান্তিরক্ষী যে মিশনে যায় তারাই বা কোন আস্থায় নেবে, যে তারা তো আসলে পারছে না এই মব কন্ট্রোল করতে? ওইটার যোগ্যতার ক্রাইটেরিয়া ডিফারেন্ট। ওইখানে যে যে ফাংশন করতে হবে, জব ডেসক্রিপশন, ওটার ক্রাইটেরিয়া, আর বাংলাদেশের এই ভঙ্গুর রাষ্ট্র কাঠামোর ভিতরে যেই যে বাস্তবতাকে ফাংশন করতে হয়, এই বাস্তবতাটা একরকম না। যেমন ধরেন, আমার একজন পুলিশ যখন মিশনে যায় পুলিশিং করতে, তখন তার লোকাল চেয়ারম্যানকে, মেম্বারকে, লোকাল বিএনপির নেতাকে, আওয়ামী লীগের নেতাকে, কারে ধরলে কে খুশি হবে, জিডি নিব কিনা, ঘুষ কার কাছ থেকে কত পাবো, এই টোটাল প্রোটোকলে যেতে হয় না। অতএব ওই ওই মিশনের প্রোটোকল, রেসপন্সিবিলিটি, ক্যাপাসিটি, এগুলো ডিফারেন্ট আলোচনা। আমার রাষ্ট্রের কমপ্লেক্সিটি অনেক ডিফারেন্ট, সোসাইটাল কমপ্লেক্সিটি আছে। তো সেই জায়গাতে অন্তর্বর্তীকালীন সরকারের ল এনফোর্সমেন্ট এজেন্সি হ্যান্ডেল করা, এটার লিমিটেশনটা খুব মারাত্মক। এবার প্রশ্ন হচ্ছে যে আমরা তো লিমিটেশনের আলোচনা গত 6 মাস থেকে করছি, এটা ডেভেলপ কবে হবে, কিভাবে হবে? সেই আলোচনাটা হচ্ছে আমাদের এখনকার চলমান তর্কের অংশ, যে গভর্নেন্সের ব্যাপারটাতে সরকার কোন কোন জায়গায় ফেইল করছে, দুর্বলতা দেখাচ্ছে। আমরা গতকালকেও প্রেস কনফারেন্স করে আপনার এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি, যে আপনি যে অপারেশন ডেভিল হান্ট নামাইলেন 6 মাস পরে, এটা তো আমরা 6 মাস আগে বলেছিলাম। আগস্টে যখন আমরা কেয়ারটেকারের অ্যাডভাইজারের সাথে, চিফ অ্যাডভাইজারের সাথে দেখা করি, তখন বলেছি যে আপনি একটা ক্লিনিং অপারেশন করেন, আমাদের এখানে যে মানে একটা মিসরুল চলছে, একটা ক্যাওয়াস চলছে, এটাকে ডিসিপ্লিনে আনেন। কিন্তু তখন তো আপনার এটা অপারেশন করবার মতো ফোর্সও ছিল না। টোটাল আর্ম ফোর্সেস, ল এনফোর্সমেন্ট এজেন্সি ওয়াজ জাস্ট ইন এ chaos, ইন এ ডিজায়ারি কাইন্ড অফ সিচুয়েশন। তো সেই জায়গাতে আমাদের এখানে এই ডিলেমার সংকটটা এখন রয়ে গেছে, যে আমার এটা করা দরকার, কিন্তু আবার করার সক্ষমতায় ঘাটতি আছে। কিন্তু আন্তরিকতায় অথবা প্রত্যাশার জায়গাতে আমার কাছে মনে হয়েছে যে প্রফেসর ইউনূসের আন্তরিকতা আমি কম দেখতে পাচ্ছি না। ওই যে মাসুদ ভাই বলেছেন, দেখেন এটা তো আন্তরিকতার অংশ দিচ্ছি। সে যখন বোধ করেছে ফার্স্ট স্টেটমেন্টটা সাফিসিয়েন্টলি ইস্যুটাকে হ্যান্ডেল করে নাই, সে গভীর রাতে হইলেও একটা সেকেন্ড স্টেটমেন্ট ইস্যু করেছে। এটা এই কারণেই করেছে, কারণ সে ফিল করেছে ইটস ডিউ টু দ্য ইমেজ অফ দ্য কান্ট্রি, সেটাকে সে করবার চেষ্টা করেছে। জি। এখন যেটি মাসুদ কামাল বলছিলেন যে ভারত এটি দেখাবে যে প্রতিহিংসার শিকার হবেন এখানে শেখ হাসিনা, এই জন্য তাকে ফিরিয়ে দেওয়া যাবে না, এটি একটা। তেমনি জাতিসংঘ যে তদন্ত কমিশন তারা যে প্রতিবেদনটা দিল, তারাও কিন্তু বলছে যে তারা এভিডেন্সগুলো দেবে যদি সুষ্ঠু বিচার হচ্ছে এখানে সেটি নিশ্চিত হওয়া যায় সেই বিষয়ে। মানে আমাদের এখানে যে এই প্রক্রিয়াগুলো সুষ্ঠু হচ্ছে সেই আস্থার জায়গাও তো আমরা আনতে পারছি না। এরকম যদি চলতে থাকে তাহলে কি আমরা সেই আস্থার জায়গাটায় আনতে পারবো? প্রশ্ন হচ্ছে যে ভারতের প্রোপাগান্ডা আসলে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে খুব বেশি কাজ করছে বলে মনে হচ্ছে না। এটা এটা ফেল করেছে। এই ডিসইনফরমেশন এবং মিসইনফরমেশন ইন্ডিয়ান ক্যাম্পেইন যেটা চলেছে, এটার মধ্য দিয়ে ভারতের একটাই মাত্র লাভ হয়েছে। ভারত এই ডিসইনফরমেশন আর মিসইনফরমেশন ক্যাম্পেইনে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে এই বছর। এবং বাংলাদেশ যেটা করেছে, এটার মধ্য দিয়ে সে ইকোনমিস্টের মোতাবেক কান্ট্রি অফ দ্য ইয়ার হয়েছে। তো এইটা হচ্ছে তার ক্যাম্পেইনের সাকসেস, যে আমরা ইকোনমিস্টের কান্ট্রি অফ দ্য ইয়ার হয়েছি। আমার কাছে মনে হচ্ছে না রিসেন্টলি গণ অভ্যুত্থান পরবর্তী, আমি গত 1-2 সপ্তাহে আপনার ইকোনমিস্টের লেখা, টাইমসের লেখা, ফাইন্যান্সিয়াল টাইমস, যত জায়গায় গ্লোবালি যত লেখাজোখা আসছে, কোনোটাতেই আমি এরকম কিছু পড়ি নাই যে আমাদের সরকার আন্ডারমাইন্ড হচ্ছে, ল এনফোর্সমেন্ট চ্যালেঞ্জড হচ্ছে, অথবা এই ঘটনাগুলো নেগেটিভলি পোট্রে করা হচ্ছে। বরং সবাই বলছে যে দিস ইজ দ্য ইনএভিটেবল রিয়ালিটি, যে পোস্ট আপরাইজিং সিচুয়েশন গুলো সারা দুনিয়াতে যা যা হয়, এখানে তাই তাই হয়েছে, বরং ডিসপ্রপোর্শনেটলি যা এক্সপেক্ট করা হয়েছিল সেটা হয় নাই। সবাই তাই বলেছে। তো গ্লোবাল ইমেজ মোতাবেক আমি খুব মানে খারাপ নেগেটিভ ইমেজ তৈরি হচ্ছে এমনটা আমি বোধ করছি না। কারণ প্রফেসর ইউনুসের কারণে টোটাল ওয়েস্টার্ন ওয়ার্ল্ড অবগত যে আসলে কি হচ্ছে। এবং আজকে আপনারা দেখেছেন না, যে কিন্তু আমরা প্রফেসর দেখছিলাম ইউনুস, যে হিউম্যান রাইটস ওয়াচই তো বলছে যে ক্ষোভটা ন্যায্য, কিন্তু আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেটা অন্যায্য, বা নৈরাজ্য যেটা সৃষ্টি করা হচ্ছে সেটা অন্যায্য। মানে বক্তব্যগুলো তো আসলে এভাবে আসছে, তাই না না? ঠিক আছে, কিন্তু ইমেজ নষ্ট করছে তা না। ওই স্টেটমেন্টে, একই স্টেটমেন্টে আপনি দেখতে পাচ্ছেন দেয়ার ইজ জাস্টিফিকেশন।
হ্যাঁ। কেন হচ্ছে? এই স্টেটমেন্টের সাথে যদি আওয়ামী লীগ থাকা অবস্থায় হিউম্যান রাইটস এর স্টেটমেন্ট পড়েন, ওখানে আপনি কোনো জাস্টিফিকেশনের প্যারা পেতেন না। ওখানে আপনি শুধু পেতেন এখানে গুম হচ্ছে, খুন হচ্ছে, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, স্নাইপার শুট করছে, টাকা পাচার হচ্ছে, এগুলো হচ্ছে। কিন্তু এই HRW এর স্টেটমেন্টে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে এখানে একটা পতিত স্বৈরাচারের বাস্তবতা, রিয়েলিটি বিরাজ করেছে। এইটার ফলো আপে যে ঘটনাগুলো ঘটছে, বাকিটা হচ্ছে আমাদেরও প্রত্যাশা, আপনারও প্রত্যাশা, মানবাধিকার সংগঠন জাতিসংঘেরও প্রত্যাশা, যে রাষ্ট্র আকারে আমরা ট্রানজিশনের দিকে যাব, স্টেবল হব, ল এনফোর্সমেন্ট সিচুয়েশন বেটার করবে, ভালো পারফর্ম করবে। এটা আমাদের সবার প্রত্যাশা। এখানে কোনো কম্প্রোমাইজিং ইফস এন্ড বাটস নাই। বোঝার বিষয় হচ্ছে আসলে পারছি কিনা, কোথায় পারছি না, সেই জায়গাটা। জি, মাসুদ কামাল, যেই প্রশ্নটি যদি তার মানে এরকম উস্কানি আসতে থাকতে পারে এবং এরকম আরো ভাঙচুর চলতে পারে, সামনে অস্থিরতা আরো চলতে পারে, সেক্ষেত্রে নির্বাচন, বিএনপি যেই বিষয়টা নিয়ে শঙ্কার মধ্যে আছে, নির্বাচন, এই নির্বাচনের উপরে কি বা নির্বাচনের সময় সেগুলোর উপরে কি এই অস্থিরতা প্রভাব ফেলবে, যেটি বিএনপি আসলে আশঙ্কা করছে? হ্যাঁ, নির্বাচনের উপরে আসলে অনেক কিছুই প্রভাব ফেলবে। দেখেন, নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কিছু কথা আলোচনা হচ্ছেই না। সেগুলি কিন্তু আর কয়দিন যখন নির্বাচনের একটা রোড ম্যাপ ঘোষণা করা হবে, তখন তফসিল ঘোষণা করা হবে, তখনই কিন্তু মানুষ ওই জিনিসটা জানতে চাইবে যে ওইগুলি কি। সেটা কি জানেন? প্রথম যে প্রশ্নটা উঠবে, সেই প্রশ্নটা হলো, এই সরকার কি নির্বাচনের সময় নিরপেক্ষ থাকতে পারবে? যে ইঙ্গিতটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু আরো প্রায় কয়েকদিন আগেই দিয়েছিলেন। একটা সাক্ষাৎকারে উনি বলেছিলেন যে যদি তারা নিরপেক্ষতার রক্ষা করতে না পারে, তাহলে নতুন সরকারের প্রয়োজন হবে নির্বাচনের জন্য। এবং এটা এখন ইতিমধ্যে ভ্যালিড কোশ্চেন হিসাবে আমি মনে করি আসতে শুরু করেছে। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি যে এখন এটা স্পষ্ট হয়ে গেছে আর দু একদিনের মধ্যে ছাত্রদের একটা রাজনৈতিক দল হতে যাচ্ছে। এবং এটাও স্পষ্ট যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি ফিনান্সিয়াল টাইমসকে যে পডকাস্টে যে ইন্টারভিউটা দিয়েছিলেন, সেখানে উনি স্পষ্ট করেই বলেছেন যে ছাত্রদের এই রাজনৈতিক দল করার ব্যাপারে ওনার একটা আগ্রহ আছে, উৎসাহ আছে। উনি বরং এদেরকে উৎসাহ দিয়েছেন যে তোমরা একটা রাজনৈতিক দল করো। কেন দিলেন উৎসাহ? কারণ উনি চান যে ছাত্ররা একটা রাজনৈতিক দল করুক। উনি সবসময় তরুণ নেতৃত্বের কথা বলেন, হয়তো সেই জন্যই উনি চেয়েছেন। অন্যায় কিছু না কিন্তু। তাহলে অন্যায় না হলো, বাস্তবতা হলো এটা যে ছাত্রদের সেই রাজনৈতিক দল অথবা তরুণ নেতৃত্বের সেই রাজনৈতিক দল, তার প্রতি ব্যক্তি ডক্টর ইউনূসের এক ধরনের পক্ষপাতিত্ব আছে। এটা আপনারা শেয়ার করতে পারবেন না, আছে। এখন যদি এই দল রাজনৈতিক ইলেকশনে অংশ নেয় এবং যদি ডক্টর ইউনূসের সরকার ক্ষমতায় থাকে, তাহলে এই সরকার প্রধান হিসাবে উনার যে চাওয়া না চাওয়া, উনার যে পক্ষপাতিত্ব, এটা কি সরকারের উপর প্রভাব ফেলবে না? এটা কি মাঠ পর্যায়ের প্রশাসনের উপর প্রভাব ফেলবে না? ফেলতে বাধ্য, ফেলতে বাধ্য। সেক্ষেত্রে আমি তো মনে করি যে যে নির্বাচনটা সামনে হতে যাচ্ছে, সেই নির্বাচনটা পরিচালনার মতো নৈতিক সক্ষমতা ডক্টর ইউনূস হারিয়েছেন, এটা মনে করি। আমি যদি মনে করি, আমার ভুল হতে পারে, আমি আবারও বলছি, আমার প্রত্যেকটা অপিনিয়ন ভুল হতে পারে, কিন্তু আমি যেভাবে ভাবি আমি সেটা বললাম। যদি এর কেউ পাল্টা যুক্তি দিয়ে আমাকে বোঝাতে পারে না, তারটা মেনে নেব। আমি কিন্তু কোনো কিছু ধরে বসে থাকবো না। আমার তো ভুল হতে, আমি ক্ষুদ্র মানুষ, ভুল করতে পারি। আমি এই কথাটা আমি গত কয়েকদিন ধরেই বলছি যে আগামী নির্বাচনটা পরিচালনার মতো যে নিরপেক্ষতা প্রয়োজন, সেই নিরপেক্ষতার জায়গাটাতে ডক্টর ইউনূস আর নেই। এটাকে আপনি কিভাবে খণ্ডন করবেন? জি, এর কোনো পাল্টা যুক্তি ব্যারিস্টার ফুয়াদ আপনার কাছে আছে? ব্যারিস্টার ফুয়াদ, আপনি শুনছেন আমাকে? দেখেন, এইটা নিয়ে এই কনফিউশনটা তৈরি হয়েছে ফাইন্যান্সিয়াল টাইমসে একটা ইন্টারভিউ দেবার পরে। এবং আমি প্রফেসর ইউনূসের ইন্টারভিউ ইউজুয়ালি হচ্ছে খুব গুছানো কথা বলেন তিনি আর কি, এবং প্রশ্নগুলো উত্তর দেবার ক্ষেত্রে তিনি অনেক সতর্ক থাকেন। তো আমার মনে হয় যে একটা ইন্টারভিউর যে আংশিক অংশটা আমরা পড়েছি অথবা শুনলাম, সেই জায়গাটাতে এই সন্দেহটা করবার মতো এলিমেন্ট আছে। কিন্তু যদি আমি মোটা দাগে তার সবগুলো ইন্টারভিউ দেখি আর কি, যে নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে একেবারে রিসেন্টলি বিএনপির সাথে পরশুদিন যে তিনি মিটিং করলেন, এর সবগুলোর সারাংশ যোগ করলে এখন পর্যন্ত আমি হতাশ হওয়ার মতো অথবা আমি সংকট তৈরি হতে পারে এমন কোনো বাস্তবতা আমি দেখছি না। বিএনপির নেতারা হয়তো পাবলিক স্টেটমেন্ট আকারে অনেক কিছু বলেন,
কিন্তু আমার কাছে মনে হয় নাই যে তারাও খুব বেশি শঙ্কিত এটা নিয়ে। কারণ যে ফর্মে নির্বাচন হোক, বিএনপি কে বঞ্চিত করাটা এটা মানে 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 ক্লোজ টু ইম্পসিবিলিটি একটা রিয়েলিটিতে আমরা বাস করছি আর কি। কারণ বাংলাদেশে বিএনপি ছাড়া সকল ভোট কেন্দ্রে পোলিং এজেন্ট দেবার মতো দলও বাংলাদেশে এখন দ্বিতীয়টা আর নাই। তো সেই বাস্তবতায় আপনার বিএনপির নির্বাচনের দাবিটা যেমন তার জায়গা থেকে ন্যায্য, তিনি বঞ্চিত হবেন এমন সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। আর প্রফেসর ইউনূসও দিন শেষে এমন একটা এক্সিট নেবেন না যেটার মাধ্যমে উনি উত্তর প্রজন্মের কাছে সমালোচিত হয়ে থাকবেন, ইতিহাসের কাছে একটা দায়ের জায়গায় উনি থাকবেন, এমনটা আমি বোধ করছি না এখনো। জি। আমি আমার দর্শকদের কিছু মন্তব্য বরাবরের মতোই পড়তে চাই। শোভন ইসলাম লিখছেন, মাসুদ কামাল সাহেবের কাছে প্রশ্ন, ওনারা সাংবাদিকেরা কম হোক বেশি হোক বিগত সরকারের আমলে প্রকৃত তথ্য জনগণের কাছে প্রকাশ করেননি। সরকারের চাপেই হোক আর যাই হোক, ওনাদের কি পট পরিবর্তনের পরে কোনো সংগঠন থেকে জনগণের কাছে প্রকাশ্যে নিজেদের সীমাবদ্ধতা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করা উচিত ছিল কিনা? লোকমান হোসেন লিখছেন, মাসুদ কামাল তদন্ত করলে ভালো হতো। অলি হাওলাদার লিখছেন, 6 মাস পরে পরিদর্শন কেন? এই আয়নাঘর দেখতে 6 মাস লাগলো কেন? সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতাও নেই বলে আমি মনে করি। আম, আহ, পা- পরীক্ষিত মজুমদার তিনি লিখছেন, একটা আগাম প্রেডিকশন দিয়ে রাখছি এই লাইভে, বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটিগুলো চেক অ্যান্ড ব্যালেন্স এর মধ্যে পড়ে গেছে। উইদিন 2 ইয়ার্স বেশিরভাগই বন্ধ হবে, সাথে হাজার হাজার অ্যারেস্ট হবে। মিস্টার বাহার লিখছেন, ফুয়াদ ভাইয়ের কাছে আমার প্রশ্ন, কেন ভাঙে নাই? ওই সময় ভেঙে দিত, 6ই আগস্ট দিন ভেঙে দিত, 7ই আগস্টও সুযোগ ছিল। আসলে 32 নম্বর ভাঙার কথা তিনি বলছেন। আহ, এইরকম আরও অনেক মন্তব্যই আসছে। মৌসর রহমান তিনি লিখছেন, পুলিশ বিচার কি হবে? আর জেলখানা ভেঙে অনেক বড় দাগি আসামিগুলো যে পালিয়ে গেল, এগুলোর কি হবে? এই হচ্ছে আমার দর্শকদের কিছু কিছু মন্তব্য পড়ে শোনালাম। আপনাদের যদি এখানে মন্তব্য থাকে, এবং এই যে মানে বিচারের বিষয়ে আর একটা বিষয় একটু আমি সাথে করে এনে দিই, দর্শকদের মন্তব্যের সাথে আপনাদের দুজনের মন্তব্য নিব। আহ, আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা দুজনের বক্তব্যেই আসছেন যে জামিন দেবার ক্ষেত্রে এখন হুটহাট জামিন না দেবার জন্য বলছেন। এবং আহ, প্রশ্নটি এখানে যে সরকার দায়িত্ব নেবার পর ঢালাও জামিন হয়েছে, সন্ত্রাসীরা বেরিয়ে গেছে, তারপর সেই সন্ত্রাসীদের হাতে অনেক রকম অপকর্ম হয়েছে বলে আমরা দেখেছি, এখনও সে হুটহাট জামিনের কথা মাথায় আসছে। প্রথমের দিকে এরকম জামিন কেন হলো? ব্যারিস্টার ফুয়াদ এ বিষয়ে কিছু বলবেন? প্রথম দিকগুলোর কথা একটু মনে করেন যে আমরা হাসিনা পালায়া যাওয়ার পর পরে দেখলাম যে নরসিংদী কারাগার ভেঙে আপনার যারা কয়েদিরা ছিল সব বের হয়ে চলে আসছে। বগুড়াতে একই ধরনের কানেকশন থেমে গেছে। আমি মাসুদ শুটিং কামাল, এ জি জি কথা বলবেন শোনা বলবেন। যাচ্ছে? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। বলছিলাম যে আপনি যদি শুরুর দিকের কথা মনে রাখেন, 5-6 তারিখে নরসিংদীতে কারাগার ভেঙে কিন্তু কয়েদিরা বের হয়ে আসছে শত শত, হাজার হাজার। কেন হয়েছে? হয়েছে দুটো কারণে। একটা হচ্ছে ওখানকার যারা কারারক্ষী ছিলেন তাদেরকে দায়িত্ব পালনের অংশ হিসাবে রাস্তায় নিয়ে আসা হয়েছিল মারধর এবং মিছিল প্রতিবাদ ঠেকানোর জন্য। আর দ্বিতীয় যেটা হয়েছে, 5 তারিখের পরে অনেকেই পলাতক ছিলেন রোষানলের ভয়ে যে এই পোশাক পরে আমরা কিভাবে কি করব। এখন আপনি বাস্তবতাটা চিন্তা করেন, জুডিশিয়ারির কথা চিন্তা করেন। এই যে বিশাল সংখ্যক আওয়ামী জাজ, আওয়ামী লীগের বেনিফিশিয়ারি, যারা গত 16 বছর যেই সকল বিচারকরা লক্ষ লক্ষ রাজনৈতিক নেতা কর্মীকে হাজার হাজার দিন রিমান্ড মঞ্জুর করেছেন, হুইল চেয়ারে টর্চার করে হাত পায়ের নখগুলো উঠায় দিয়ে, ভেঙে দিয়ে, মেরুদণ্ডর হাড় ভেঙে দিয়ে, স্নাইপারের অথবা পিস্তলের গুলি দিয়ে আপনার এই হাতের হাড় পায়ের হাড় ভেঙে দেওয়ার পরেও যখন যে মানুষটা হাঁটতে পারছে না তাকে শোয়ায়া নিয়ে আসছে পুলিশ, 6 তলার উপর নিয়ে আসছে, এরপরে তাকে আবার 10 দিনের রিমান্ড দিচ্ছে। এই ধরনের প্রাইভেট পার্টে আপনার ইলেকট্রিক শক দেওয়া, পানি খাইতে চাওয়ার পরে পেশাব খাওয়ানো, এই নির্যাতনের গল্প তো আমরা দেখেছি শুনেছি। তো সেই মানুষগুলোকে কারা তখন রিমান্ডে পাঠাইছে? অধিকাংশ জাজরাই তো এখানে রয়ে গেছে, আওয়ামী লীগের জাজ। এবং আমরা দেখতে পাচ্ছি দুঃখজনক এলিমেন্ট যেটা যোগ হয়েছে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সাথে ইনভলভ ছিলেন এমন অনেক রাজনৈতিক দলের উকিলরা এখন ওই আগের বাজে বাজে জাজগুলোর সাথে লিয়াজু করে আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে বড় অঙ্কের টাকার বিনিময়ে জামিন বাণিজ্য করছেন। এবং আমি এমন ঘটনাও জানি আপনার যে, ধরেন বেক্সিমকোর আইনজীবী কে হবেন
সালমান এফ রহমানের আইনজীবী কে হবেন, রানা প্লাজার সেই রানার আইনজীবী কে হবেন, এগুলো নিয়ে আপনার আওয়ামী লীগের বাইরের আইনজীবীদের মধ্যে আপনার বেশ ঝগড়াঝাটি হচ্ছে, হাতাহাতি পর্যন্ত হচ্ছে, ফাইল ছিনায় নেওয়ার ঘটনা ঘটতেছে, পুলিশের অমুক অফিসারের আইনজীবী কে হবেন। তো এইটা হচ্ছে আপনার বাংলাদেশ, একটা পচনশীল রাজনীতি একটা রাষ্ট্রকে কোথায় পৌঁছায় দিতে পারে। যেই মানুষগুলো 6 মাস 8 মাস আগে কোর্ট প্রাঙ্গণে মিছিল করেছেন হাসিনার প্রতিবাদ, হাসিনার পদত্যাগের জন্য, তারা আজকে সালমান এফ রহমানের বেক্সিমকোর আইনজীবী হওয়ার জন্য লাইন ধরে লবি করছেন। তাহলে এইখানে অনেকগুলো এলিমেন্ট কাজ করছে। এখানে পলিটিক্যাল এলিমেন্ট আছে, এখানে আমাদের শাসন ব্যবস্থার দুর্বলতা আছে, আমাদের জুডিশিয়ারির ডিসফাংশনাল জুডিশিয়ারি আছে, এখানে আইনজীবীদের ভিতরে যে দালালিপনা আছে সেগুলো আছে। তো সবকিছু মিলিয়ে এই ঘটনাগুলো ঘটছে, এবং এটা আবার স্বরাষ্ট্র অথবা আইন উপদেষ্টা চাইলেই এটা বন্ধ হয়ে যাবে না, কারণ এটা একটা কাঠামোগত সমস্যা আছে। আপনি যদি ধরেন একজন আইনজীবীর কাছে কেউ একটা আওয়ামী লীগের নেতা ট্যাক্স ফাঁকি দিয়ে আসে, যেটা বেইলেবল অফেন্স, তিনি কি জামিনের জন্য তাকে রিপ্রেজেন্ট করতে পারবেন না? লিগালি তো পারেন। তো লিগালি যদি কেউ জামিন পাওয়ার যোগ্য হয়, তবে সে জামিন পাবে না কেন? তাহলে কেন আওয়ামী লীগের নেতারা জামিন পাচ্ছে, শত শত হাজার হাজার নেতাকর্মীরা বের হয়ে আসছে? কারণ পুলিশ আগস্ট জুলাইতে যে মামলাগুলো দিয়েছে খুবই মানে ফাউল মামলা দিয়েছে, খুনের মামলা দিয়েছে। ধরেন সালমান এফ রহমানকে একটা খুনের মামলা ধরায় দিচ্ছে, আনিসুল হককে খুনের মামলা ধরায় দিচ্ছে, দীপুমণিকে 2টা খুনের মামলা ধরায় দিচ্ছে। এগুলো তো সাস্টেইনেবল না। রং মামলা দিয়েছে, রং অভিযোগ দায়ের করছে, যেটা আপনি আলটিমেটলি জামিন না দিয়ে এই আসামির ক্ষেত্রে কোনো বাস্তবতা নাই। তাই কাঠামোগত বাস্তবতায় ফিরতে হবে, দিন শেষে দীর্ঘমেয়াদের সমাধানে খুঁজতে হবে। কোনো শর্টকাট এই বাস্তবতাতে নাই। শর্টকাট, এখন এই শর্টকাটের বিপরীত যেটা মানে আর কত দীর্ঘ সেই সময়টা, সেটি একটু মাসুদ কামাল আপনার কাছ থেকে শুনতে চাই। এতদিন যেই আলোচনাটা আসছিল আওয়ামী লীগের নানান রকম অত্যাচার অনিয়মের কথা এতক্ষণ আলোচনা হচ্ছিল, এবং তারপর আওয়ামী লীগ তাড়াতে তাড়াতে বা আওয়ামী লীগের তৈরি অস্থিরতা সেটি মোকাবেলা করতে করতে আবার একটা দীর্ঘ সময় আমাদের এখানে কি স্বস্তি, মানে আমাদের দেশে কি স্বস্তি ফেরা, সেটি কি একটা মানে দুরাশা? দেখেন, ডক্টর ইউনূস কিন্তু তার দ্বিতীয় ভাষণে একটা কথা বলেছিলেন, যখন তিনি সংস্কারের কথাটা বললেন, যখন সংস্কার কমিশনগুলি করলেন না প্রথমবার, তখন উনি বলেছিলেন যে সবচেয়ে আগে সংস্কার করতে হবে, আমাদের নিজেদের সংস্কার করতে হবে। ডক্টর ইউনূস এ পর্যন্ত দায়িত্ব নেওয়ার পর যতগুলি কথা বলেছেন, এটা হলো আমার কাছে মানে $1,000,000 একটা সেন্টেন্স ছিল এটা, যে আগে আমাদের নিজেদের। বেশ ফুয়াদ যে কাহিনীটা বললেন, উনি নিজেও একজন আইনজীবী, কিন্তু উনি এই কথাটা আরেকদিন আমার সঙ্গে আলাপ করছিলেন ব্যক্তিগত পর্যায়ে, যে এটা কিন্তু একটা ভয়ানক ঘটনা, ভয়ানক দৃশ্য। বেশি দূর যাওয়ার দরকার নেই, আপনি সিম্পল একটা কাজ করেন। এই সরকার 10টা ব্যবসায়ী প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছে, যা নাকি সবচেয়ে বেশি অর্থ লোপাট করেছে, অর্থ বিদেশে রপ্তানি পাচার করেছে। 10টা কিন্তু কোম্পানি, এই 10টা কোম্পানির বিরুদ্ধে অনেকগুলো মামলা আছে, দুদকের মামলা আছে, অমুক আছে। খালি দেখেন, আপনি খালি একটা কথা খালি খবর নেন, এই 10টা কোম্পানির যত আইনজীবী আছে, এরা কারা? এরা কারা? একটাও এখানে আওয়ামী লীগের আইনজীবী নাই কিন্তু। আর থাকলেও সে পিছনে, মূল আইনজীবীর সামনে কারা, কোর্টের সামনে দাঁড়ায় কারা? হয় বিএনপি নয় জামাত, পরে দাঁড়াচ্ছে। তাহলে এরা যদি দাঁড়ায়, এই 10টা ব্যবসায়িক গ্রুপের পক্ষে যদি এরা দাঁড়ায়, তখন আদালত কি হবে? আদালতে যে যে কথাটা ফুয়াদ সাহেব বলেন, আমি দেখেন বাস্তবতাটা খেয়াল করেন। বিচারক কিন্তু আগের বিচারক অনেকে রয়ে গেছে, আওয়ামী লীগের সুবিধাপ্রাপ্ত বিচারক তো অনেকে রয়ে গেছে, তাদেরও তো অনেক রকম সমস্যা আছে। তারা যখন দেখবে তার সামনে একজন বিএনপির আইনজীবী নেতা দাঁড়িয়ে গেছে, অথবা তার চেম্বার দাঁড়িয়ে গেছে, সে কি করবে রে ভাই? সে কি করবে? দোষ তো দিবেন, আপনি বলবেন যে এই বিচারক, এই বল বসুন্ধরা কেন ছাড়া পেয়ে গেল, ওবায়দুল করিম কেন ছাড়া পেয়ে গেল, বলবেন তো সালমান রহমানের বেক্সিমকে কেন ছাড়া পেয়ে গেল, সব তো বলবেন এগুলো আপনারা। কিন্তু কাদের জন্য ছাড়া পেল, অথবা এদেরকে ছাড়া পাইতে কে সহযোগিতা করলো, কেউ কি বলবে? কেউ বলছে? কোথায়? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এখন বলে না কেন যে এই প্রতিষ্ঠানগুলো মামলা যারা লড়বে তারা কারা, তাদেরকে আমরা চিনতে, তারা কি বিএনপি করে? যদি বলা হয় যে এই যে পক্ষে দাঁড়ালে পরে তুমি বিএনপি করতে পারবে না, সবাই বিএনপি ত্যাগ করবে কিন্তু মক্কেল ত্যাগ করবে না। এত টাকা বিএনপি ত্যাগ করবে রে ভাই, বললাম তো বিএনপি ত্যাগ করবে কিন্তু মক্কেল ত্যাগ করবে না। বিএনপির কোন আইনজীবী নেতা নাই যারা নাকি এই 10টা প্রতিষ্ঠানে মামলা করতেছে না? দেখান, হাত দেয়, খুঁজে দেখান, ফুয়াদ সাহেব বলুক, সব জানি। তো এই যে পেইন গুলো, এই পেইন গুলো কি
ডক্টর ইউনূসের সেই কথার সঙ্গে লাগছই না? তবে আগে নিজেকে সংস্কার করেন। তার মানে আপনি তো এদেরকে টিকে রাখতে চাচ্ছেন, আপনি এদের কাছে চাঁদা নিচ্ছেন। বসুন্ধরা চাঁদা কেনা নিচ্ছে বলেন আপনি? এই আমাদের সাংবাদিকদের মধ্যে বিএনপি পন্থী সাংবাদিক কাদের গনি চৌধুরী, উনি চাকরি নিছে, জাস্ট চাকরি নিছে ওদেরকে রক্ষা করার জন্য। কি করছে বিএনপি তার ব্যাপারে? সে এখনো বিএনপি এর লিডার আছে, আছে না? তো এগুলি তো হচ্ছে, তো এগুলি বলে লাভ নাই রে ভাই, এগুলো হলো বাস্তবতা। মানে আগে রিয়েলিটি গুলি একপন্থী ছিল, মেনে এখন আমাদের চলতে আরেকপন্থী হবে। যাচ্ছে, ঘটনাটা একই রকম ভাবে চলছে। একই একই, যেই লাউ সেই কদু বলে না গ্রামে, গ্রামে যে প্রভাবটা আসছে এটা কিন্তু যেই লাউ সেই কদু, এটা কিন্তু ইংরেজি কোনো ভার্সন পাবেন না ভাই, এটা বাংলাতেই কেবল প্রযোজ্য, এটা আমাদের দেশের জন্য প্রযোজ্য, যে যেই লাউ সেই কদু। তো এখন আপনি কি করবেন? এই দেশের মানুষ হাজার হাজার বছর অভিজ্ঞতা থেকে এই শব্দটা ব্যয় করছে, এই জাতির জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট শব্দ। বাকিটা কি হবে আল্লাহ জানে। জি। তাহলে মানে খুব পুরো আলোচনা ধরে যদি দর্শক, আমি জানি না কি সামারাইজ করছেন, খুব আশাবাদী হবার মতো কোনো জায়গা দেখলাম না। কিছু দেখাতে পারেন মাসুদ কামাল সামনে আশাবাদী হবার মতো কিছু? না, আশাবাদী একদম হবো না আমি তা বলছি না, আশাবাদী হবো। এই যে কথাগুলো উচ্চারণ করছি, ধরেন এই যে কথাগুলো উচ্চারণ করছি, এখানে তো আশাবাদী হওয়া যায়। আজকে বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের একটা ঘোষণা দিলেই তো পারে। এই যে ব্যবসায়িক সন্ত্রাসী যারা ছিল, তাদের মামলা যারা করবে, তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিব। ওরা বলুক, ওরা তো অনেক কিছু করছে, বলুক, বলা তো উচিত। তারা যদি আদালত প্রাঙ্গণে এসে বিচারপতিকে ছুটিতে পাঠাতে পারে, তাহলে এদেরকে ছুটিতে পাঠাতে পারে না? বলুক। নাকি এদেরও কেউ খায় খেয়ে বসে রয়েছে কে জানে? এই খবর পাচ্ছি বসুন্ধরায় কে কে যায় না যায়, অনেক খবরই তো পাই, অনেকেই যাচ্ছে। তো যদি সেরকম হয় তাহলে সমস্যা। আর যদি তা না হলে এরা যদি একটা ঘোষণা দেয়, তাহলে অনেক কিছু চেঞ্জ হতে পারে। আইনজীবীরা বলুক, প্রকাশ করে দেখ নামগুলো, অন্য কিছু দরকার নাই। এই যে ফুয়াদ সাহেব আছেন, উনি প্রকাশ করে দেন না কেন? প্রকাশ করে দেন যে বসুন্ধরা মামলা অমুক অমুক আইনজীবী করতেছেন, ইয়ের মামলা, বেক্সিমকো মামলা অমুক অমুক আইনজীবী করতেছেন, ওবায়দুল করিমের মামলা অমুক অমুক করতেছেন, বলে দেন নিতে হয়। বলে দেন, আর কিছু দরকার নেই, আর কিছু করতে হবে না। এর যাদের কোনো সমালোচনা করা দরকার নাই, সোশ্যালি তাদের ব্যাপারে দেখবেন একটা জনমত গড়ে উঠছে। এটা করতে হবে। আমি নাম সংগ্রহ করতেছি, যদি আর কেউ না করে ভাই আমি করবো। জি, জি, ধন্যবাদ মাসুদ কামাল। ব্যারিস্টার ফুয়াদ, আপনারাও কি এই সাথে থাকবেন কিনা? আপনারা কোর্ট বা আদালত অঙ্গনেরই মানুষ। না, প্রথম কথা হচ্ছে যে আপনি যেটা জিজ্ঞেস করেছেন আশাবাদী হওয়ার মতো জায়গা আছে কিনা, ও প্রচুর। আশাবাদী হওয়ার মানে কি, ধরেন ঘুম থেকে উঠে এখন কালো কোট পরা পেঙ্গুইনদের জিকির শুনতে হচ্ছে না। এই 16 বছর এই জিকির আজগার শুনতে শুনতে, তসবিহ শুনতে শুনতে তো আমরা ক্লান্ত হয়ে গেছি। এই যে মাসুদ ভাই কিরকম প্রাণপণ মন ভরে সমালোচনা করছেন, এবং ওনার সমালোচকরা ওনাকে আবার আনন্দে ঠেলায় ধাক্কায় আওয়ামী লীগ বানায়, এটাই তো এই সরকারের সবচেয়ে বড় অবদান। এই সরকারের সময় আমরা মন খুলে ঘুমাইতে পারতেছি। এই আপনার সাথে কথাবার্তা বললে তো কারো কেউ ফোন করবে, আমাদেরকে ধমক দেবে, উঠায় নিবে, কোনো ইয়ে নাই। গত 6 মাসে বাসার সামনে কোনো পুলিশের গাড়ি টাড়ি দেখি নাই, গোয়েন্দা সংস্থার লোকজন অফিসে অস্ত্র নিয়ে আসে না, আমাদেরকে কোথাও থামায় না, মিটিং মিছিলে বাধা দিচ্ছে না, প্রতিবাদে সমালোচনায় বাধা দিচ্ছে না। হিউজ কন্ট্রিবিউশন ইকোনমি ওয়াইজ। দেখেন যে আমরা ইকোনমি কিন্তু কম্পারেটিভলি ভালো করছে, যে অবস্থায় তলানিতে রেখে গেছে সেখান থেকে আমার রেমিটেন্স বাড়ছে, এক্সপোর্ট বাড়ছে, তারপর হচ্ছে এফডিআই এর কমিটমেন্ট বাড়ছে। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলো দেখেন গত কয়েকদিনে ওয়ার্ল্ড ব্যাংকের ডেলিগেশন আসছে, স্ট্যান্ডার্ড চার্টার্ডের ডেলিগেশন আসছে, বিভিন্ন রাষ্ট্রদূতরা এসে দেখা করছে, এবং যে কনফিডেন্স বুস্ট করছে আমাদের রাষ্ট্রের ব্যাপারে, আমাদের সরকারের ব্যাপারে, এটা হিউজ। এবং প্রফেসর ইউনূসের যে ইমেজ আছে, আমরা টার্কিশ কোম্পানিকে দেখলাম গত সপ্তাহে আপনার বিশাল ইনভেস্টমেন্ট নিয়ে আসছে, সেখানে কয়েক হাজার মানুষের, আমাদের আমাদের জনগণের চাকরি বাকরির ব্যবস্থা হবে। তো আশাবাদী হওয়ার প্রচুর। একটা বিষয় হলো জি, যে কিন্তু আবার এই তর্ক, রিপোর্টও দেখছি বিনিয়োগ কমছে। গত 11 বছরের সর্বনিম্ন বিনিয়োগ, গত বছরের তুলনায় আহ, ঠিক মনে করতে পারছি না কত শতাংশ যেন কম বিনিয়োগ, 71% সম্ভবত কম বিনিয়োগ, রেভিনিউ কালেকশন কমছে। কেন বিনিয়োগ কমছে কেন? ধরেন আপনি এটা গত বছরের মানদণ্ডে করছে। গত বছরের মানদণ্ডটা কি? আপনার কালো টাকা সাদা করা, গত আওয়ামী লীগের 11 নেতা বছরের মধ্যে সর্বনিম্ন স্যাংশন, বিনিয়োগ। গত কয়েক বছরের স্যাংশনের পরে আওয়ামী লীগের লোকজন যে আবার বিদেশ থেকে টাকা ফিরায় নিয়ে আসছিল, এই বাস্তবতাগুলো তো আপনাকে বিবেচনায় করতে হবে আর কি, যে টাকাটা আসলে কোথায় বেড়েছিল আর কি। তো সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে ভোট দেওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আমরা আবার একটু গণতন্ত্রের পথে ফেরত যাচ্ছি।
যেই তর্কগুলো আমার 90-তে শেষ করে ফেলা দরকার ছিল, সেই তর্কগুলো আমাকে আবার করতে হচ্ছে। অতএব আশাবাদী হওয়ার মতো 101টা জায়গা আছে। এই জাতিসংঘের রিপোর্ট, এই বিচার, আয়নাঘরের যারা বন্দিশালায় ছিলেন তারা ফিরে আসছেন, তাদের মায়ের ডাকের যে হাজার হাজার গুমের ভিকটিমরা তারা আবার কথা বলছেন, সচল হচ্ছেন, বিচার চাইতে পারছেন, এরকম অসংখ্য টাইনি টাইনি আলোচনা এবং আশাবাদীর জায়গা আমরা দেখতে পাচ্ছি। নতুন যে আপনার রাজনীতি এবং গণতন্ত্রের স্বপ্ন তৈরি হয়েছে। মাঝে মধ্যে আমাকে লোকজন জিজ্ঞেস করে যে হাসিনার আমলের অবদান কি। হাসিনার আমলের সবচেয়ে বড় অবদান হচ্ছে দেশের 6 কোটি তরুণকে 3 সপ্তাহে রাজনৈতিক কর্মী বানায় দিয়ে গেছে। আগামী বাংলাদেশ নিয়ে তারা ভাবছে। আপনি এখন তরুণদেরকে দেখবেন, আপনি যে কোনো টং দোকানে যান, টিএসসি তে যান, ওরা শুধু গান গায় না, ওরা শুধু ফেসবুকিং করছে না, ওরা শুধু কনসার্ট শুনছে না, শুধু খেলা দেখছে না, ওরা দেশ নিয়ে ভাবতেছে, সংবিধান নিয়ে ভাবতেছে, রাষ্ট্র নিয়ে ভাবতেছে। তো এই যে একটা বিশাল ডিসএনফ্রাঞ্চাইজ তরুণ তৈরি হয়েছিল বাংলাদেশে, যারা এখন রাষ্ট্র নিয়ে ভাবছে, তর্ক করছে, আলাপে আসতেছে। এবং এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটির রাজনৈতিক সমালোচনার জায়গাটা যদি বাইরেও রাখেন, এই যে লক্ষ লক্ষ তরুণ এই প্ল্যাটফর্মের সাথে রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষা সাপেক্ষে যে যুক্ত হচ্ছে, এটা কিন্তু একটা রাষ্ট্রের জন্য একটা বিশাল রিসোর্সের জায়গা। জি। রাষ্ট্র আকারে আমরা এটা কাজে লাগাতে পারবো কিনা, সেই জায়গাটা মানে আমাদের আমাদের সবার একটা কালেকটিভ লিডারশিপের জায়গা যদি এখানে থাকে, এটা আশাবাদী হওয়ার মতো একটা ব্যাপার। জি, ব্যারিস্টার ফুয়াদ, অনেক ধন্যবাদ। আশাবাদী হওয়ার জায়গাগুলো আসলে একটু বেশি করে শুনতে চাই যে আশাবাদী হওয়ার কিছু আছে কিনা, নানান রকম নৈরাজ্য অস্থিরতায় মাঝে মাঝেই মানুষ হতাশী হয়ে যায় কিনা, এই জন্যই বারবার এই প্রশ্নগুলো আপনাদের কাছে করবার চেষ্টা করি। অনেক ধন্যবাদ ব্যারিস্টার ফুয়াদ, অনেক ধন্যবাদ মাসুদ কামাল, আপনাদের দুজনকেই ধন্যবাদ। ধন্যবাদ দর্শক এতক্ষণ সাথে থাকবার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আইবিটিভির নিয়মিত আয়োজন রাজনীতির এপিঠ ওপিঠ থেকে। আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন, সাথে থাকুন। ধন্যবাদ।